ভেজালো চুল নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি, নিজেকে কেমন নায়িকা নায়িকা মনে হচ্ছে। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে দেখে ক্রাশ খাইছি, জামাই দেখলে তো হার্ট ফেল করবে। এই রকম হাজারো আজগুবি চিন্তাভাবনা করে নিজে নিজেই হেসে কিছু একটা ভেবে রুমের দরজাটা হালকা চাপিয়ে তারপর রুমের মিউজিক সিস্টেমটা অন করে গান ছাড়লাম। আজ বলবে হঠাৎ কেউ এসে, হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে, হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয়তো দে উড়িয়ে, কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয়তো উড়িয়ে। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি, ছিলি গল্প কথায়, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। ফুল লাউডে লোভে মাসুপি সোংটা ছেড়ে তার তালে তালে খাটের ওপর উঠে নাচতে লাগলাম আমি। উফ, কতদিন হলো এইভাবে নাচি না, পুরো রুম জুড়ে নাচার চেয়ে লাফাচ্ছি বেশি, আর গলা ফাটিয়ে গানের সাথে সাথে গান গাইছি আমি। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে একটা গ্রিন কালার ট্রাউজার আর গ্রিন হোয়াইট মিশ্রণে টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রিয়াদ। সদ্য গোসল করে আসায় তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আচমকা কোনো লাউড মিউজিক বাজার শব্দ কানে আসতেই আশেপাশে তাকালো রিয়াদ, কারণ মিউজিকটা খুব কাছ থেকেই শুনতে পাচ্ছে সে। কৌতূহলী রিয়াদ এগিয়ে যায় তার বেলকনির দিকে। রিয়াদের রুমের সোজাসুজি হচ্ছে তানজুর রুম, খুব একটা দূরত্ব নেই বললেই চলে। রিয়াদের বেলকনি আর তানজুর রুমের বেলকনি একদমই কাছে, পুরো রুম জুড়ে 3 গ্লাস থাকায় সবকিছুই একদমই পরিষ্কার দেখায়। রিয়াদ তো রীতিমতো তানজুর কাণ্ডে হা হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে আর শুধরানোর নয়, একটা পাগলি কোথাকার, বলেই হেসে ওঠে রিয়াদ। তারপর হেঁটে যেতে নেয় সে তার রুমের ভিতর, দুপা এগোতেই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে চমকে ওঠে রিয়াদ, সামনে তাকাতেই অবাক সে। ও মা গো, আমার কোমর গেল রে। বিছানার পাশে শুয়ে এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি, কারণ কিছুক্ষণ আগে নাচতে নাচতে বিছানা থেকে ঠাসস করে পড়ে গেছি আমি। এদিকে আমার চেঁচানো শুনে আম্মু দৌড়ে রুমে ঢুকলো, আমায় মেঝেতে পড়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে কি হয়েছে? আম্মু, নাচতে নাচতে পড়ে গেছি। তা তো পড়বি, ব্যাঙের মতো লাফালে পড়তে তো হবেই। উফ আম্মু, একটু ওঠাও আমারে। একলা একলা উঠো, এতক্ষণ নাচার আগে মনে ছিল বা হইছি তোমাকে আর উঠাতে হবে না, আমি একাই উঠছি। বলেই বিছানা ধরে উঠে দাঁড়ালাম আমি। তারপর বললাম, ও দেখছো তোমার আর উঠানো লাগে নাই, আমি একাই 150 না ছাই, নাচতে নাচতে পড়ে গেছে। ডিঙ্গি মেয়ে কোথাকার! তুমি আমায় ডিঙ্গি মেয়ে বলছো? আমি এক্ষুনি গিয়ে আব্বুকে বলছি। তুই আমাকে তোর বাপের ভয় দেখাচ্ছিস তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। বলেই আম্মু তেড়ে আসলো আমার দিকে। আমি তো ঘাবড়ে গিয়ে বলে উঠলাম, আরে আম্মু তুমিও না, আমি তো মজা করে বলেছিলাম। তোর মজা বের করছি আমি। তারপর শুরু হলো মামের রুম জুড়ে ছোটাছুটি। কিছুক্ষণ দৌড়েই বলে উঠল আম্মু, তানজু তুই দাঁড়াবি নাকি, তোর এই সাধের মিউজিক সিস্টেম ভেঙে ফেলবো আমি। এই মা, না না, এমনটা করো না আম্মু। তাহলে চুপচাপ আমার সামনে এসে দাঁড়া। মারবে না তো? না মারবো না। সত্যি বলছো তো? হুম, সত্যি বলছি, তুই আমার সামনে এসে দাঁড়া। আমিও বাধ্য হয়ে এসে দাঁড়ালাম মাথা নিচু করে। আমি সামনে আসতেই আম্মু বলে উঠল, 10 বার কান ধরে উঠো বসো করবি তুই? কি
তুই যদি আমার কথা না শুনিস তাহলে এক্ষুনি দিহানকে বলে তোর মিউজিক সিস্টেম ওর রুমে ট্রান্সফার করে দিব। আম্মু তুমি কিন্তু এমনটা করতে পারো না। ইনোসেন্ট ফেস দেখিয়ে। তোমার ওই ইনোসেন্ট ফেস দেখে তোমার বাবা ভাই গলতে পারে কিন্তু আমি গলব না, তাই যা করতে বলছি তাই করো। শেষমেশ কোনো উপায় না পেয়ে কান ধরে উঠো বসো করতে লাগলাম আমি। 1-5-10 আম্মু হয়ে গেছে। তানজু রাগী লুক দেখিয়ে। আরে আম্মু মজা করছিলাম বলেই সুন্দর করে কান ধরে উঠবস করতে লাগলাম আমি। আর যাই হোক থোড়াই কেউ দেখছে কিনা। অন্যদিকে নিজের বেলকনিতে দাঁড়িয়ে তানজুর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ রিয়াদ। হাসতে হাসতেই ঢুকে পড়ল সে রুমে। এরই ভিতর রিয়াদের আম্মু এসে ডাকল রিয়াদকে কিছু খাওয়ার জন্য। রিয়াদেরও খুব খিদে পেয়েছে, তাই বেশি কিছু না ভেবে চলে যায় সে খেতে। বিকাল 4টা। হাত পা ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে মাথা দিয়ে বিছানার উপর পা রেখে শুয়ে আছি আমি, আর হাতে মোবাইল নিয়ে ফেসবুকিং করছি। বহুত দিন হলো ফেসবুকে কোনো পোস্ট করা হয় না, এখন একটা পোস্ট করব। বিছানায় শুয়ে মেঝেতে পা রেখে থুক্কু মেঝেতে শুয়ে বিছানার উপর রেখে শুয়ে থাকা আমি। এমন সময় এক প্রকার দৌড়ে রুমে ঢুকল রুহি, আর ওর পিছনে শিফা। আমাকে এইভাবে শুয়ে থাকতে দেখে ওরা হা হয়ে বলল, হায় রে কিভাবে শুয়ে আছিস তুই শিফা? তুই আমার সাথে কথা বলবি না? তানজু নাগ করছে। আমার সাথে তো কথা বলবি তানজু। রুহি। তানজু কারো সাথে কথা বলবে না। কেন আমি কি করলাম? রুহি। তুই কি করলি মানে? তুই তো শিফার মতো না বলে চলে এসেছিস। শিফা তো তাও চিরকুট লিখছিল, আর তুই তো চিরকুট তো দূর ছেঁড়া কাগজও দিয়ে আসিসনি। আমার কি দোষ? আমি তো আসতেই চাইনি, কিন্তু আব্বু জোর করে নিয়ে আসলো, তাই রাগ করে চলে আসাতে তোকে কিছু বলা হয়নি। সরি বোন। কানে হাত দিয়ে। রুহির দেখা দেখি শিফাও কানে হাত দিয়ে বলল, আমিও সরি। দুজনকে এভাবে দেখে আমার বেশ মজা লাগল, তাই হালকা হেসে বললামও, ঠিক আছে, আর কিছু বলতে হবে না। বলেই শোয়া থেকে উঠে ওদের জড়িয়ে ধরলাম আমি। ওরাও খুশি হয়ে জড়িয়ে ধরল আমায়। আমরা তিনজনই একে অপরকে প্রচণ্ড ভালোবাসি। আমি চাই না কোনোদিন আমাদের এই ভালোবাসায় ফাটল ধরুক। শুয়ে বসে থেকে আর গল্প করতে করতে কেটে গেল পুরো 1 ঘন্টা। হঠাৎই কথা মাঝখানে বলে উঠল রুহি, চল না সবাই মিলে রিয়াদ ভাইয়াদের বাড়ি যাই। কেন? সেখানে গিয়ে তুই কি করবি? না কিছুই করব না, একটু খালামণির সাথে দেখা করব আর কি। কতদিন দেখা হয়নি বলতো। রুহির কথা শুনে শিফাও বলে উঠল, চল না যাই, মিনতির স্বরে। ওদের দুজনের কাণ্ডে আমি অবাক হয়ে বললামও, তোদের দুজনের হঠাৎ হলো কি বলতো রিয়াদ ভাইয়াদের বাসায় যাওয়ার জন্য এতটা আগ্রহ? আমাদের আবার কি তুই যাবি কিনা বল, না হলে আমরা গেলাম। শিফা। আরে রাগ করছিস কেন? আমি তো এমনি মজা করছিলাম, জাস্ট 2 মিনিট দে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে তুই আয়, আমরা ড্রয়িং রুমে আছি। রুহি। আচ্ছা ঠিক আছে। তারপর রুহি আর শিফা দুজনেই চলে গেল বাহিরে। দুজনের মাথায় দুটি মানুষ ঘুরছে, একজন আহানকে দেখার জন্য আর আরেকজন রিয়াদকে দেখার জন্য। সোফায় বসে টিভি দেখছে শিফা, আর রুহি টেবিলে থাকা একটা বই দেখছে। এরই ভিতর দরজা খুলে বের হলো তানজু, পরনে তার ব্ল্যাক জিন্স আর মিষ্টি কালার টপস, চুলগুলো জুটি করা, মাথা একটা ওড়না মুড়িয়ে বলল সে, তাহলে যাওয়া যাক। চল।
তারপর আম্মুকে বলে আমরা তিনজনই বেরিয়ে পড়লাম রিয়াদ ভাইয়াদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। লিফটে চড়ে উপরে উঠছি আমরা তিনজন, কে জানে এই দুজন হঠাৎ খালামণিদের বাসায় যাওয়ার জন্য এতটা উতলা হয়ে গেল কেন। ব্যাপারটা তো দেখতে হচ্ছ, নিশ্চয়ই ঢাল মে কুচ কালা হে। লিফট এসে থামল 10 তলায়। আমরাও তাড়াতাড়ি লিফট থেকে বেরিয়ে দাঁড়ালাম খালামণিদের রুমের দরজার সামনে। কলিং বেল টিপতেই রেহেলা আফায়, খালামণির বাসার কাজের লোক, এসে দরজা খুলে। আমি ওকে দেখেই জড়িয়ে ধরে বললাম, ওহ আমার রেহেলা সুন্দরী আফা, কেমন আছো তুমি? ওহ তানজু আফা, আমনেরা আইছেন? আমি ভালা আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। খালামনি কোথায়? খালাম্মা তো রুমে শুয়ে আছে, আর খালুজান বাহিরে গেছে। রিয়াদ দাদাবাবু রুমে, আর আহান ভাইজানও তার রুমে। ওহ ঠিক আছে, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। ঠিক আছে তানজু আফা, আমনেরা বহেন, আমি আনতাছি। বলেই চলে গেল রেহেলা, আর আমি গিয়ে সোজা ধপাস করে বসে পড়লাম খালামণিদের বাসার সোফায়। রুহি ওরা গেল খালামণির রুমে। টিভিটা অন করতেই একটা রুম থেকে বের হলো আহান ভাইয়া, পরনে তার ব্ল্যাক ট্রাউজার আর হোয়াইট টি শার্ট। আমি আহান ভাইয়াকে দেখে মিষ্টি হেসে বললাম, হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো তানজু, তুমি? আমি তে হেব্বি আছি ভাইয়া। হাসলেন উনি। তারপর বলল, তুমি একা এসেছ নাকি? না ভাইয়া, একা নই, রুহি শিফা ওরাও আসছে। শিফার কথা শুনেই মনে লাড্ডু ফুটল আহানের। ওয়েজিত কণ্ঠে বলে উঠল সে। শিফা এসেছে? কেন ভাইয়া, শিফাকে খুঁজছিলেন নাকি? না না, তেমন কোনো ব্যাপার নয়। আমাদের কথার মাঝখানে হঠাৎই আহান ভাইয়ার পিছন থেকে বলে উঠল রিয়াদ ভাইয়া। এখানে কি হচ্ছে? গম্ভীর কণ্ঠে। রিয়াদ ভাইয়ার কণ্ঠ শুনে আমি বলে উঠলাম, তেমন কিছু নয় ভাইয়া। আহান ভাইয়া বলছিল। আর কিছু বলার আগেই আহান ভাইয়া বলে উঠল, আরে না না, কিছু বলছিলাম না। তুইও না রিয়াদ, তুই তো জানিস তানজু একটা পাগলি, কি বলতে কি বলবে। কি বললে তুমি আমায়? না কিছু বলিনি তো। এখন আহান পড়েছে মহা বিপদে। ডাঙায় বাঘ, পানিতে কুমির, এমন একটা ব্যাপার। এমন সময় খালামণির রুম টপকে এগিয়ে আসলো শিফা আর রুহি। হা হয়ে তাকিয়ে আছে আহান শিফা একে অপরের দিকে। যেন অনেক দিনের জাগ্রত ইচ্ছে পূরণ হচ্ছে আজ। এক ঘোর লাগানো মুহূর্তে চলে গেছে দুজনেই। ওদের এভাবে একে অপরের দিকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে আমি আর রিয়াদ দুজনেই বেশ অবাক হলাম। তারপর রিয়াদ ভাইয়া আহান ভাইয়ার মাথায় চাটি মারল, আর আমি শিফার মাথায় চাটি মেরে বললাম, এটা কি হচ্ছে শুনি? আমার আর রিয়াদ ভাইয়ার কথা শুনে দুজনেই তাদের ঘোর লাগানো মুহূর্ত থেকে বেরিয়ে এলো। শিফার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, এখনই মাটি ফাঁক হয়ে যাক আর ও সেখানে ঢুকে পড়ুক। ছি ছি, না জানি রিয়াদ আর তানজু তাদের কি ভাবল। শিফার ভাবনার মাঝখানে আমি ওর কাঁধে হাত দিয়ে বললাম, কি ব্যাপার আফা, আপনি আবার কোনো রাজ্যে হারিয়ে গেলেন? তুইও না তানজু, ফালতু কথা বলছিস। বলেই শিফা ছুটে চলে গেল আবার খালামণির রুমের দিকে। অল্প কিছু কথা, সেটা হলো গল্পের মাঝখানে আমার কিছু ভুল হয়েছে। সেটা হলো প্রথম দুপর্বে তরি আর শিউলিকে আমি তানজুর খালাতো বোন বলেছিলাম, বাট পড়ে গল্পের আলোকে অন্য জায়গায় নিয়ে গেছি। তাই এখন বলে দিচ্ছি, শিউলি আর তরি হলো তানজুর মামাতো বোন। ছোট্ট মিস্টেক হয়েছিল, যেটা এখন কিলিঙ্গার করে ম। এদিকে শিফা যেতেই অবাক হয়ে বললাম আমি,
যাক ভাবা, ফালতু কি বললাম, আরও ছুটতেই বা গেল কেন? আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠল, ও যা বলল আর যা করল তা তোর মাথায় ঢুকবে না। কেন ঢুকবে না শুনি? তুই যে পাগলি তাই। এটা কিন্তু ঠিক হচ্ছে না, তোমরা দুজন শুধু আমায় পাগলি বল কেন? হেসে উঠল আহান, রিয়াদ আর রুহিও। রুহিকেও হাসতে দেখে বলে উঠলাম আমি, তুইও হাসছিস? না না, হাসছি না তো। হাসাহাসির মাঝখানেই রিয়াদ ভাইয়া বলে উঠল আহানকে, তারপর দোস্ত তোমার ব্যাপারটা কি? রিয়াদের কথা শুনে আমতা আমতা করে বলল আহান, আমার আবার কি ব্যাপার? কোনো ব্যাপারই না। বলেই আহান ভাইয়া চলে যেতে নেয় তার রুমের দিকে। যা দেখে রিয়াদ ভাইয়া আহানের হাত ধরে বলল, যখন কোনো ব্যাপারই নয় তাহলে পালাচ্ছিস কেন? সাথে সাথে আহান দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, কই পালাচ্ছি না তো। রিয়াদ আহানের গলা জড়িয়ে ধরে বলল, তাহলে ওদিকে নয় তুই এদিকে যাবি, আজকে সব শুনতে হবে তোর কাছ থেকে। ব্যাপারটা কি? রিয়াদ ভাইয়ার কথা শুনে আমিও খুশি হয়ে উয়েজিত কণ্ঠে বললাম, ও ভাইয়া, আমিও শুনব। ঠিক আছে, আয় আমার রুমে। আসছি। রুহি তুইও আয়। তারপর রুহি আমি দুজনেই ঢুকে পড়লাম রিয়াদ ভাইয়ার রুমের দিকে। বিছানায় গোল হয়ে বসে পড়ল রিয়াদ ভাইয়া আর আহান ভাইয়া। আমিও গিয়ে বসলাম ওদের পাশে। আর রুহি পুরো রুমটাকে চোখ বুলাতে লাগল। রিয়াদ ভাইয়া আহানের গলা জড়িয়ে ধরে বলল, এখন বলো মামা, তোমার ব্যাপারটা কি? রিয়াদ ভাইয়ার কথা শুনে আমিও বলে উঠলাম, ভাইয়া, কুইকলি বলে ফেলুন। দেখ, তোরা যা ভাবছিস তেমন কিছুই নয়। তাই বুঝি? তাহলে হা করে তাকিয়েছিলি কেন শিফার দিকে? রিয়াদ, আমিও দেখছি, কিন্তু ভাইয়া তুমি তাকিয়েছিলে শিফার দিকে। আরে আমি শিফার দিকে তাকিয়েছিলাম না। আমরা কি চোখে দেখি না ভাইয়া? আহান পড়ে গেছে মহা বিপদে। তানজু রিয়াদের প্রশ্ন ফেঁসে যাচ্ছে সে। এখন কি বলবে? কি হলো ভাইয়া, চুপ কেন তুমি? তাড়াতাড়ি বলো। তানজু ঠিক বলছে, তাড়াতাড়ি বলে ফেল আহান। আরে রিয়াদ, তানজু তোমরা শুধু শুধু আমায় ভুল বুঝছ। ওহ, আমরা বুঝছি। তাহলে ঠিকটা তুই বল আমাদের। বলো ভাইয়া, আমরা ভুল হলে ঠিকটা কি তুমি বলো তাহলে। এইরকম হাজারো বকবক করে চলেছি আমরা আহান ভাইয়ার কানের পাশে। শেষমেশ ভাইয়া আমাদের কথায় বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে উঠল, তোরা যা ভাবছিস সেটাই ঠিক, আমি শিফাকেই দেখছিলাম। এতক্ষণ পর লাইনে আইছো চান্দু, এখন বলো কারণ কি? রিয়াদের এবারের কথা শুনে আহানের তো ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে। কি হলো আবার চুপ হয়ে গেলে কেন ভাইয়া? তাড়াতাড়ি বলো, শিফাকে দেখছিলে কেন? আহান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার শিফাকে ভালো লাগে। শুধু ভালো লাগে নাকি অন্য কিছু মামা? রিয়াদ ভাইয়ার কথা শুনে হেসে আমি। অন্যদিকে রুহি বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে রিয়াদের দিকে। এক রাশ মুগ্ধতা এসে গ্রাস করল রুহিকে। সেই প্রথম দিনই রিয়াদকে দেখে ভালো লাগে রুহির, আর এই ভালো লাগাই কখন যে ভালোবাসায় রূপ নিল বুঝতেই পারেনি। আনমনেই হাসল রুহি। উল্টো দিক ঘুরে আকাশের দিকে তাকালো সে। হঠাৎই রুহির চোখ যায় সামনে। এখান থেকে তানজুর রুম তো একদম ক্লিয়ার দেখা যায়। কিছুটা অবাক হয় রুহি। এর আগে কখনো রিয়াদের রুমে ঢোকে নি রুহি, প্রথমবার ঢুকলো আজ। কি হলো ভাইয়া, আবারও চুপ করে আছো তুমি? আমি আর কিছু বলবো না বলেই রিয়াদকে ছাড়িয়ে আহান বেরিয়ে যায় রুম থেকে।
আহান ভাইয়ার কাজ দেখে আমি অবাক হয়ে বললাম, এটা কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠল, তুই এখনো কিছু বুঝতে পারিসনি? না, তুই আসলেই একটা পাগল। এখানে পাগলের কি হলো? আরে বোকা, আহান শিফাকে ভালোবাসে। নয়, হ্যাঁ। এমন সময় রুহি বেলকনি টপকে ভিতরে এসে বলল, তানজু শুনে যা। আমিও আর 2 মিনিট না দাঁড়িয়ে বিছানা ছেড়ে উঠে চলে গেলাম রুহির কাছে। ওর কাছে গিয়েই বলে উঠলাম আমি, বল, তুই আগে কখনো রিয়াদ ভাইয়ার রুমে এসেছিস? এসেছি তো, তাতে কি হইছে? তাহলে তোর রুম থেকে যে রিয়াদ ভাইয়ার রুম দেখা যায় সেটা বলিস নি কেন? কি? রুহির কথা শুনে মাথায় যেন বাজ ভেঙে পড়ল আমার। হায় রে, তাহলে তখন যে আমি কান ধরে উঠবস করছি সব দেখে ফেলেছে নাকি রিয়াদ ভাইয়া? আমি উয়েজিত কণ্ঠে বললাম, তুই শিওর রিয়াদ ভাইয়া রুম থেকে আমার রুম দেখা যায়? বিশ্বাস না হলে নিজেই সামনে তাকিয়ে দেখ। বলেই আমার মাথা ধরে উল্টো দিকে ঘুরালো রুহি। সামনে দেখেই চোখ আমার চড়ুই গাছ। হায় রে, কোনোভাবে রিয়াদ ভাইয়া সব দেখে ফেলে নি তো? যদি সবাইকে বলে দেয় তাহলে তো ওরা সবাই আমায় নিয়ে হাসাহাসি করবে। এখন কি করি? আমার ভাবনার মাঝে আমার মাথায় চাটি মেরে বলল রুহি, কি হলো? তুই আবার কোথায় হারিয়ে গেলি? কই, কোথাও হারাইনি তো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চল ভিতরে। তুই যা, আমি আসছি। ঠিক আছে। বলেই রুহি চলে গেল রুমের ভিতরে। আর আমি হা হয়ে তাকিয়ে রইলাম আমার রুমের দিকে। চোখের সামনে ভাসছে আমার। আমি কান ধরে দাঁড়িয়ে আছি আর রিয়াদ ভাইয়া এখানে দাঁড়িয়ে সবটা দেখেছে। প্লিজ প্লিজ, এমনটা যেন না হয়। গড প্লিজ একটু দেখো তুমি। এসব ভেবে পিছন ঘুরে হাঁটতেই সামনে চলে এলো রিয়াদ ভাইয়া। আচমকা ওনাকে সামনে দেখে চমকে উঠলাম আমি। কিছুটা আমতা আমতা করে বললাম, তুমি? কেন, আমি এখানে আসতে পারি না নাকি? না, তা হবে কেন? তোমার রুম, তোমার বেলকনি, আর তুমি আসবে না? তা ঠিক, তা তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? না, কিছু ভাবছিলাম না তো। ঠিক আছে, ভিতরে যা, তোকে আম্মু ডাকছে। যাচ্ছি। বলেই কিছু দূর এগোতেই আবার থেমে গিয়ে বললাম আমি রিয়াদ ভাইয়াকে। বলছিলাম কি ভাইয়া, একটা কথা বলবো। আমার কথা শুনে রিয়াদ ভাইয়াও পিছন ঘুরে আমার দিকে তাকিয়ে বলে উঠল, বল না। বলছিলাম তুমি কি কিছু দেখেছ? তানজুর কথা শুনে রিয়াদ অবাক হয়ে বলল, কি দেখব? তুমি সত্যি কিছু দেখোনি তো ভাইয়া? কি দেখব বল তো? তাহলে তুমি কিছু দেখোনি? ঠিক আছে ভাইয়া, তুমি থাকো, আমি যাই। রিয়াদ কিছুক্ষণ ভেবে বলে উঠল, ওহ, বুঝতে পেরেছি, দেখেছি তো। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি ঘাবড়ে গিয়ে বললাম, তুমি সব দেখে নিয়েছ ভাইয়া? দেখেছি তো। কি সুন্দর গান ছাড়ছিলি তুই সাথে খাট থেকেও তো। তারপর খালামনি তো তোকে? হেসে রিয়াদ, ব্যাস হয়ে গেল, যা ভেবেছিলাম তাই হলো, বিলেতি হনুমান সব দেখে নিয়েছে। আমি এক দাঁতকেলানি হাসি দিয়ে বললাম, এর মানে তুমি সব দেখে নিয়েছ? তুমি এমন কেন? রিয়াদ ভাইয়ার কাছে গিয়ে। আমি কাছে যেতেই রিয়াদ ভাইয়া হালকা আমার দিকে একটু ঝুঁকে বলল, কেমন আমি? তুমি একটা যাচ্ছে তাই। বলেই রেগে হনহন করে বেরিয়ে আসলাম আমি। জানি এখন এখানে দাঁড়িয়ে থাকলে কোনোভাবে ব্ল্যাকমেল করবে আমায়। এদিকে রিয়াদ তানজুর কাজ দেখে হেসে বলে উঠল, আস্ত পাগলি একটা।
তারপর সেও বেলকনি থেকে বেরিয়ে চলে আসলো বাহিরে। টেবিলে বসে এক গাধা ফলমূল খাইয়ে চলেছে খালামণি। যতই বলছি আর খাবো না, কিন্তু কে শোনে কার কথা। হঠাৎই খাওয়ার মাঝখানে খালামণি বলে উঠল, তারপর বল তানজু, তোর পিচ্চি বন্ধুদের সাথে দেখা করছিলি, কি বলল ওরা? এতক্ষণ পর খালামণির কথা শুনে আমার মনে পড়ল ওদের কথা। ওদের তো কথা দিয়েছিলাম বিকেলে খেলতে আসবো আমি, যা ভুলে গেলাম। ওরা তো রাগ করবে। তবে কি হলো, কথা বলছিস না কেন? বলছিলাম কি খালামণি, আমার না একটা জরুরি কথা মনে পড়ে গেছে। আমি এখন যাই, বুঝলে, পরে আবার আসবো। সে কি, এখনই যাবি? তাহলে এত খাবার কারা খাবে? কেন, ওই রুহি শিফা আছে তো, তুমি ওদের খাওয়াও, আমি যাই। বলেই এক গ্লাস পানি খেয়ে তুমুল বেগে দৌড়ে বেরিয়ে আসলাম আমি রিয়াদ ভাইয়াদের বাড়ি থেকে। এদিকে রিয়াদ হুট করে তানজুকে দৌড়াতে দেখে অবাক হয়ে বলল, কি হলো, ও দৌড়ালো কেন? কি জানি, ওর নাকি কি জরুরি কাজের কথা মনে পড়ল তাই। রুহি নিশ্চয়ই খালামণির কথা শুনে ওর রনি, জেরিন, বাচ্চু, রিফাত, রিয়া, তৌহিদের কথা মনে পড়েছে। শিফা তাই হবে হয়তো। দেখলি না, ওদের কথা বলতেই লাফ মেরে উঠে গেল রুহি। রুহির কথা শুনে খালামণি বলে উঠল, এ মেয়ে শুধরানোর নয়, এখনো বাচ্চাই রয়ে গেল। আর রিয়াদ জাস্ট চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু কিছু বলল না। হঠাৎই রিয়াদের চোখ যায় সোফার দিকে, কারণ তানজু তার মোবাইলটা ফেলে গেছে। তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? রিয়াদ, এদিকে আয়। না কিছু না আম্মু, আসছি আমি। তারপর রিয়াদও চলে যায় রুহি, শিফা আর আহানের কাছে। তারপরও তানজুর কথা মাথায় রয়েই গেল তার। তুমুল বেগে দৌড়াতে গিয়ে লিফট রেখে সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি। পুরো 10 তলার সিঁড়ি অতিক্রম করে এখন আমার প্রাণ যায় যায় অবস্থা। সবার সামনে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললাম আমি, সরি রে, আমার একটু লেট হয়ে গেছে। আমার কথা শুনে রনি, জেরিন, বাচ্চু, রিফাত, রিয়া, তৌহিদ সহ সবাই মুখ ভার করে বলল, তানজু আপু, এখানে একটু দেরি হয়েছে। সরি রে, আমার না একদমই তোদের কথা মনে ছিল না। এই সব হয়েছে রুহি শিফার জন্য। ওরা যদি রিয়াদ ভাইয়াদের বাসায় যাওয়ার জন্য জেদ না করত তাহলে আর লেট হতো না। আমার কথা শুনে ওরা কিছু বলল না, চুপ করে রইল। যা দেখে আমি ওদের সামনে কান ধরে বসে বললাম, সরি রে, ভুল হয়ে গেছে, এই ভুল আর হবে না। আমার কাজে হেসে উঠল ওরা। তারপর বলল ওরা, তুমি জানো তানজু আপু, আমরা কখন থেকে তোমরা জন্য অপেক্ষা করছিলাম। সরি, ভুল হয়ে গেছে, এই ভুল আমার আর হবে না। এবারের মতো মাফ করে দে তোরা। ঠিক আছে, যাও, এইবারের মতো মাফ করলাম তোমায়। মুচকি হাসলাম আমি। তারপর সবগুলোর গাল টেনে বললাম, এখন তাহলে খেলা শুরু করা যাক। সাথে সাথে সবাই চেঁচিয়ে উঠল, আর আমিও খুশি হয়ে গেলাম। তারপর শুরু হলো আমাদের খেলা। বেশ কিছুক্ষণ পর, এই লাস্ট বল করবি, তারপর কিন্তু যে যার বাসায় যাবি, ঠিক আছে? আমার কথা শুনে সবাই চেঁচিয়ে বলল, ঠিক আছে তানজু আপু। লাস্ট বল রিফাত তুই কর। ঠিক আছে তানজু আপু। আমার কথা মতো রিফাত দৌড়ে করল বল। আমিও আমার গায়ের সমস্ত শক্তি দিয়ে বলটাকে করলাম হিট। বল গিয়ে পড়ল সোজা পাশের বিল্ডিং এর খেটখেটে বুড়ির জানালায়। কাঁচ ভেঙে গেছে। উপস্থিত সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে রইল আমার দিকে। সবাই তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি করলে তানজু আপু? আবার খেটখেটে বুড়ির কাঁচ ভাঙলে এখন কি হবে?
এরই মধ্যে খেটখেটে বুড়ি চেঁচিয়ে বলল, এই কোনো বাদর রে, আমার জানালার কাঁচ ভাঙল। সাথে সাথে আমরা সব গায়েব। বুড়ি বাহিরে বেরিয়ে এসে কাউকে না দেখে অবাক হয়ে বলল, সব কয়টায় পালিয়েছে। ঠিক আছে, কালকে আবার আসবে না, তখন দেখে নিব। আমার বাড়ির কাঁচ ভাঙা, নিশ্চয়ই এটা তানজু তেজপাতার কাণ্ড। বলেই বল নিয়েই চলে গেল সে। জোরে জোরে শ্বাস ফেলে লিফটে ঢুকে পড়লাম আমি। আর কিছুক্ষণ হলেই বুড়ি ধরে ফেলত। 10 তালার ওপরে উঠতে উঠতে নিজেকে স্বাভাবিক করে নিলাম আমি। উপরে উঠতেই দেখলাম আমাদের ঘরের দরজা খোলা। আমিও আর বেশি কিছু না ভেবে ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে ঢুকতেই দেখলাম দিহান ভাইয়া সেজেগুজে বের হচ্ছে। কিন্তু এই সন্ধ্যাবেলা যাচ্ছে কোথায়? কৌতূহলী আমি জিজ্ঞেস করলাম দিহান ভাইয়াকে, কোথায় যাচ্ছ তুমি ভাইয়া? একটু বাহিরে। ওহ, এতটুকু বলেই আমি পা বাড়ালাম নিজের রুমের দিকে। এমন সময় আম্মু এসে বলল, তুই একা এসেছিস? রুহি শিফা ওরা চলে গেছে নাকি? ওরা এখনো আসেনি? তাহলে হয়তো এখনো রিয়াদ ভাইয়াদের বাসায় আছে। তুই ওদের রেখে একা একা চলে এলি? না মানে? মাথা চুলকিয়ে। হায় রে, এখন কি বলি? যদি বলি আমি এতক্ষণ বাহিরে ক্রিকেট খেলছিলাম তাহলে তো হয়ে গেল। মনে মনে, কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ না, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি রুহি শিফাকে ফোন করে বলছি আমাদের বাসায় আসতে। এই বলে ফোনটা খুঁজতে লাগলাম আমি। কিন্তু কোথাও দেখতে না পেয়ে অবাক হয়ে বললাম, আমরা ফোনটা কোথায় গেল? আম্মু, তুমি আমার ফোনটা দেখেছ? তোর ফোন তুই জানিস? আমি তো খালামণিদের বাসায় যাওয়ার সময় ফোনটা নিয়ে গেছিলাম, তাহলেই কি আনি নি? ওহ সিট, আম্মু, আমাকে এক্ষুনি খালামণিদের বাসায় যেতে হবে। এইভাবে যাবি? আম্মুর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কোনোভাবে? ঘেমে তো পুরো একাকার হয়ে এসেছিস নিশ্চয়ই, পিচ্চিগুলোর সাথে ক্রিকেট খেলেছিস। আম্মুর কথা শুনে মাথা চুলকালাম আমি। যা বুঝে গেল এই আম্মুও না, কিছু না বললেও ঠিক বুঝে যায়। আমি মাথা চুলকাতে চুলকাতে বলে উঠলাম, ওই একটু আম্মু। তুই যে কতটুকু খেলেছিস তা তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে আম্মু, আমি রুমে গেলাম ফ্রেশ হয়ে, তারপর খালামণির বাসায় যাব। তারপর আমিও চলে গেলাম রুমে। আধ ঘন্টার লম্বা শাওয়ার নিয়ে প্লাজো আর টি শার্ট পরে বেরিয়ে আসলাম আমি। ভেবেছিলাম শাওয়ার নিতে নিতে রুহি ওরা চলে আসবে, কিন্তু এলো না। এতক্ষণ কি করছে ওরা? এসব ভাবতে ভাবতে ড্রয়ার থেকে একটা সুন্দর চুড়িদার বের করলাম আমি। তারপর সেটা পরে চুল ভিজে থাকায় খুলে তারপর মাথায় ওড়না মুড়িয়ে বেরিয়ে পড়লাম আমি। রুমের বাহিরে আসতেই আম্মু বলে উঠল, তুই এই সন্ধ্যাবেলা গোসল করেছিস? যদি ঠান্ডা লেগে যায়। আরে আম্মু, চিন্তা করো না, প্যারা নাই, চিল। আর শোনো, আমি খালামণিদের বাসা যাচ্ছি না। যদি শয়তান দুইটাই কি করছে এতক্ষণ? আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। বলেই বেরিয়ে আসলাম আমি। তারপর লিফটে চড়ে বেরিয়ে পড়লাম রিয়াদ ভাইয়াদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রান্নাঘরে দাঁড়িয়ে আছে রুহি আর শিফা, পাশেই খালামণি পায়েস তৈরি করছে, আর ওরা হেল্প করছে। আহানো ছিল এতক্ষণ, কিন্তু এখন নেই, আর রিয়াদ তার রুমে। কলিং বেল বাজতেই খালামণি বলে উঠল শিফাকে, দেখতো শিফা, কে এলো? দেখছি খালামণি। দরজা খুলতেই শিফা তানজুকে দেখে অবাক হয়ে বলল, তুই? আমি এতে এত অবাক হওয়ার কি আছে? না মানে, তুই তো ছিলি অন্য ড্রেসে আর এখন এলি অন্য ড্রেসে, পুরোই চেঞ্জ।
আর বলিস না, ক্রিকেট খেলতে গিয়ে পুরো ঘেমে গেছি, তাই শাওয়ার নিয়ে এসেছিস। আমার ফোনটা দেখেছিস? ফোনটা রেখে গেছি আমি। কি ফোন? জানি না। দেখ তুই এতক্ষণ কি করছিলি তোরা? আজকে কি এখানেই থাকবি নাকি? আরে না, খালামণি পায়েস বানাচ্ছে আর ওটা খেয়েই যেতে বলছে, তাই আর কি। ওহ। শিফার সাথে কথা বলতে বলতে চলে গেলাম আমি রান্নাঘরে। তারপর কিছুক্ষণ খালামণির সাথে কথা বলে খুঁজতে লাগলাম আমি আমার ফোনটা পুরো ড্রয়িং রুমে, কিন্তু আশ্চর্য, কোথাও খুঁজে পাচ্ছি না। ফোন গেল কই? হঠাৎই মনে হলো কোনোভাবে রিয়াদ ভাইয়ার রুমে রাখিনি তো ফোনটা, কারণ আমি তো বিকেলে শুধু দুটো রুমেই গিয়েছিলাম, এখানে যখন নেই তাহলে রিয়াদ ভাইয়ার রুমেই হবে। এটা ভেবে পা বাড়ালাম আমি রিয়াদ ভাইয়ার রুমের দিকে। বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে মুভি দেখছিল রিয়াদ। হঠাৎই দরজা নক করার শব্দ পেয়ে বলে উঠল সে। দরজা খোলা আছে। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমিও দরজা খুলে অর্ধেক মাথা বের করে বললাম, ও ভাইয়া আসব। এমনটা নয় যে রিয়াদ বুঝতে পারে নি কে এসেছে, তারপরও তানজুর দিকে তাকিয়ে বলল সে। তুই? আমি। আর বলো না ভাইয়া, আমার ফোনটা হয়তো তোমার রুমে ফেলে গেছি। তোর ফোন? বুঝেও না বোঝার ভান করে। তুমি দেখেছ? না তো, তবে তুই খুঁজে দেখতে পারিস। ঠিক আছে ভাইয়া। পুরো রুম খুঁজেও কোথাও পেলাম না ফোনটা। আশ্চর্য, মোবাইলটা গেল কই? এখন আমার টেনশন হচ্ছে, হারিয়ে গেল না তো? হঠাৎই কিছু একটা ভেবে বলে উঠলাম আমি রিয়াদ ভাইয়াকে। ভাইয়া, আমার নাম্বারে একটা ফোন করো তো। এই আমার ফোন, তুই নিজে করে নে। ফোনটা এগিয়ে দিয়ে আমিও দ্বিতীয় কিছু না ভেবে রিয়াদ ভাইয়ার হাত থেকে ফোনটা নিয়ে নিলাম। তারপর ডায়াল করলাম আমার নাম্বারে। প্রথম কলেই বেজে উঠল ফোন। ফোনের শব্দটা কোথা থেকে আসছে ভেবেই আমি পা বাড়ালাম রিয়াদ ভাইয়ার বিছানার তোশকের কাছে, কারণ শব্দটা ওখান থেকেই আসছে। বিছানার চাদর উঠাতেই পেয়ে গেলাম আমার ফোনটা। কিন্তু অবাক করার বিষয় হল, মোবাইলটা এখানে আসলো কি করে? আচমকা রিয়াদ ভাইয়া বলে উঠল, কি পেয়ে গেছিস? কিন্তু মোবাইলটা তোমার বিছানার চাদরের নিচে কি করে আসলো? সেটা আমি কি করে বলবো, তা তো তুই জানিস তাই না? সেটাও ঠিক। জাগগে, ঠিক আছে ভাইয়া, থাকো তুমি, আমি গেলাম। বলেই সামনে এগোতেই হঠাৎ কি হলো, ধপাস করে পড়ে যেতে নিলাম আমি। সাথে সাথে রিয়াদ ভাইয়া ধরে ফেলল আমায়। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে আমি ঘাবড়ে গিয়ে ধরে ফেললাম রিয়াদ ভাইয়ার হাত। এদিকে রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানজুর মুখের দিকে। টানা টানা চোখ, মায়াবী ফেস, নেশালো চুলো, সাথে লাল ঠোঁট দেখে চোখ আটকে যায় তার। সদ্য গোসল করে আসার জন্য এক অন্যরকম ঘ্রাণ আসছে তানজুর গা থেকে। 2 মিনিটের জন্য হলেও রিয়াদ এক অন্যরকম ঘোরে আটকে গেছে। কি হলো ভাইয়া, কি দেখছো তুমি? আচমকা তানজুর কণ্ঠ শুনে তাড়াতাড়ি নিজেকে সামলে নিল রিয়াদ। কিছুটা অপ্রস্তুত হয়ে বলল সে। না কিছু নয়। চোখ কোথায় থাকে তোর? ঠিক মতো হাঁটতে পারিস না? যেখানে সেখানে পড়ে যাস কেন তুই? বিশ্বাস করো ভাইয়া, আমি কি করে পড়লাম বুঝতে পারিনি। রুমটা ভেজা, তুই দেখিস নি? কিছুক্ষণ আগেই রেহেলাদি মুছে গেছে। বিশ্বাস কর, মোবাইলের টেনশনে একদম খেয়াল করিনি। তা করবি কেন? তুই পারিস শুধু লাফালাফি করতে, এক্ষুনি তো কোমর ভেঙে যেত। অবশ্য তোর তো আবার শক্ত কোমর, খাট থেকে পড়ে যখন ভাঙেনি তখন। হেসে উঠল রিয়াদ। রিয়াদ ভাইয়ার কথা শুনে রাগ হলো আমার। একটু রেগে বলে উঠলাম, তুমি কিন্তু ইনডাইরেক্টলি ইনসাল্ট করছো আমায়। আর ছাড়ো আমায়, আর কতক্ষণ ধরে থাকবে?
ওহ, আমি তো ভুলেই গেছিলাম। বলেই তাড়াতাড়ি ছেড়ে রিয়াদ ভাইয়া আমায়। আমিও সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে স্বাভাবিক করে বললাম, ও ঠিক আছে ঠিক আছে, এ মুহূর্তে তোমার সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছে নেই। বলেই রুম থেকে বেরিয়ে আসলাম আমি। হঠাৎই নাকে এসে হাজির হাঁচু। হেসে উঠল রিয়াদ। আশ্চর্য, এতে হাসার কি আছে? রাত ৮টা। খালামণির সাথে হাসাহাসি, রুহি, শিফা আর আহান ভাইয়ার সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। হঠাৎই শিফা বলে উঠল, এখন আমাদের যাওয়া উচিত খালামণি, কাল ভার্সিটিও যেতে হবে। এত রাতে যাবি খালামণি? এত রাত কোথায় খালামণি, সবে ৮টা বাজে। রুহি, তারপরও তোরা একা দুটো মেয়ে এতটা রাস্তা কি করে যাবি? আর ড্রাইভার এনেছিস? না, তা তো আনিনি, তবে চিন্তা করো না খালামণি, আধ ঘন্টার রাস্তা আমরা ঠিক যেতে পারবো। রুহি, তোরা বললেই হবে নাকি রিয়াদ তোদের পৌঁছে দেবে? আর তানজু, তুইও সাথে যাস, পরে আবার ও রাস্তা চিনে আসতে পারবে কি না। বিনিময়ে আমি আর কিছু বললাম না। অবশেষে আমি, রুহি, শিফা আর রিয়াদ ভাইয়া গাড়ি করে বেরিয়ে পড়লাম শিফাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। খুব একটা দূরে নয় ওদের বাসা। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমরা ওদের বাসার সামনে। এদিকে আরেকজন রুহি গাড়ির ভিতরে থাকা সময়টাই রিয়াদের দিকেই তাকিয়েছিল। এতটাই মগ্ন ছিল যে সে বাড়ি চলে এসেছে তাও খেয়াল করেনি। ওই, তুই আবার কোনো রাজ্যে হারিয়ে গেলি? আচমকা তানজুর কণ্ঠ শুনে হকচকিয়ে উঠল রুহি। আমতা আমতা করে বলল সে, কই, কোথাও না তো। তাহলে বের হচ্ছিস না কেন? আমরা চলে এসেছি। ওহ, আমরা চলে এসেছি। বলেই তাড়াতাড়ি নেমে পড়ল রুহি। তোরাও চল ভিতরে। রুহি, এখন নয় রুহি, পড়ে যাব। রিয়াদ, কেন ভাইয়া আসো না? শিফা, কাল আসবো, সাথে আহানকেও নিয়ে আসব। আহানের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় শিফা। আর কিছু না বলেই চলে যায় সে ভিতরে। আর রুহি রিয়াদের দিকে তাকিয়ে বলল, কাল আসবে তো ভাইয়া? হুম, আসব। ঠিক আছে ভাইয়া, বাই। রুহি, হুম, বাই। বলে রুহি দুপা এগিয়ে বলল তানজুকে, কাল যাচ্ছিস তো ভার্সিটি? হুম, ঠিক আছে, কাল ভার্সিটি দেখা হচ্ছে। ঠিক আছে, বাই জানেমান। হাসল রুহি, তারপর আর এক পলক রিয়াদের দিকে তাকিয়ে চলে গেল সে ভিতরে। রুহি ওরা যেতেই রিয়াদ ভাইয়া বলে উঠল, এখন তাহলে যাওয়া যাক। হুম, কেন নয়, চলো ভাইয়া। ভাইয়া গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কোন ইয়ারে তোরা? আমরা অনার্স সেকেন্ড ইয়ারের। ওহ, তা কি নিয়ে পড়ছিস তুই? আমি ম্যানেজমেন্ট। ওহ, খুব ভালো। এরই ভিতর গাড়ি চলতে শুরু করল। হঠাৎই রিয়াদ ভাইয়া বলে উঠল, আজ কোনো প্রকৃতির সৌন্দর্য দেখাবি না? রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, ও প্রকৃতি দেখতে চাও তুমি? জ্যোৎস্না ভরা রাত, খোলা আকাশের নিচে আলোকিত ল্যাম্পপোস্টের থেকে অনেকটা দূরত্বে সবুজ ঘাসের উপর হালকা উঁচু একটা মাঠের নিচে বসে আছে রিয়াদ আর তানজু। কিছুক্ষণ আগেই তানজু রিয়াদকে এখানে নিয়ে এসেছে। জোরে নিঃশ্বাস ফেলে বলে উঠলাম আমি, কেমন লাগছে ভাইয়া? তুমি প্রকৃতি দেখতে চেয়েছ, আমি নিয়ে এলাম। বিনিময়ে রিয়াদ ভাইয়া কিছু বলল না। রিয়াদ ভাইয়া চুপ থাকাতে আমিও আর কিছু বললাম না। হুট করেই ভাইয়া সবুজ ঘাসের উপর শুয়ে পড়ল। হঠাৎ আমার কি হলো কে জানে, ভাইয়াকে শুয়ে থাকতে দেখে আমি পাশ দিয়ে শুয়ে পড়লাম।
রাতের জ্যোৎস্না ভরা আলো, আকাশে চক চক করছে তারা, আর তাদের মাঝখান থেকে বেশ খানিকটা দূরে মস্ত বড় চাঁদমামা। আমাদের থেকে কয়েক মিটার দূরত্বেই রয়েছে হাইওয়ের রাস্তা। সময়টা কম হলেও রাত 10টা বাজে। পরিবেশটা একদমই নির্জন, আশেপাশে কেউ নেই বললেই চলে। মাঝে মধ্যে আমাদের উল্টো দিকের রাস্তা দিয়ে চলছে দু একটা গাড়ি। চারপাশ থেকে বয়ে আসছে ঠান্ডা শীতল মেশানো বাতাস। মন খারাপ থাকলে যে কেউ এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে। আমাদের পাশেই মস্ত বড় একটা গাছ, গাছের পাশেই শুয়ে আছি আর রিয়াদ ভাইয়া। এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আকাশটা। হঠাৎই বলে উঠলাম আমি, এতগুলো তারার মধ্যে আমি কোনটা হব ভাইয়া? আমি বলবো। বলো তুমি আমারটা বলবে আর আমি তোমরাটা। ঠিক আছে, ঠিক আছে। যেহেতু এই মুহূর্তে আমরা পাশাপাশি আছি তাই তারা দুটো না হয় পাশাপাশি খুঁজি। ঠিক আছে ভাইয়া, আই হ্যাভ নো প্রবলেম। মুচকি হাসল রিয়াদ। অনেক খুঁজে টুজে রিয়াদের চোখ বামদিকে গেল। সব তারার আড়ালে চক চক করছে দুটো তারা। রিয়াদ হাতের ইশারায় তারাগুলোকে দেখিয়ে বলল, ওইটা তুই আর ওইটা আমি। রিয়াদ ভাইয়ার দেখানো তারার দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, ওখানে তো শুধু দুটো তারাই আছে ভাইয়া। সবার আড়ালে, যেমন এখন আমরা সবার আড়ালে এখানে বসে আছি তেমন। ভাইয়ার যুক্তি শুনে হেসে উঠলাম আমি। তারপর বললাম, ও তোমার ভালো লাগছে তো এখানে? তানজুর কথা শুনে চোখ বন্ধ করে আনমনেই বলে উঠল রিয়াদ, খুব ইচ্ছে করছে সারা জীবন এইভাবেই তোর সাথে থাকি। বিড়বিড় করে কিছু বললে ভাইয়া? রিয়াদ আমতা আমতা করে বলল, না। ইদানিং রিয়াদ নিজের আচরণে নিজেই অবাক। তানজুর সামনে আসলেই কেমন একটা হয়ে যায় সে। কি সব আবোলতাবোল বলে, এসব কেন হচ্ছে রিয়াদ এখনো বুঝে উঠতে পারছে না। নিমিষেই চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল সে। খোলা আকাশের নিচে এইভাবে ঘাসের নিচে গাছের আড়ালে রাতের বেলা কখনো শোয়া হয়নি তার। ইদানিং প্রকৃতির প্রেমে পড়ছে খুব, যেন এক আলাদা টান পাচ্ছে রিয়াদ। পাশাপাশি চোখ বন্ধ করে ঘাসের উপর শুয়ে আছে রিয়াদ তানজু। দুজনেই প্রকৃতিকে ফিল করছে। বেশ কিছুক্ষণ ওভাবে কাটানোর পর আচমকাই চোখ খুলে বলে উঠলাম আমি, এখন তাহলে যাওয়া যাক ভাইয়া। তানজুর কথা শুনে চোখ বন্ধ করেই বলল রিয়াদ, আর একটু থাকি না প্লিজ? কিন্তু ভাইয়া রাত তো অনেক হলো। তাতে কি হয়েছে? তোর কি ভয় করছে নাকি আমার সাথে ভালো লাগছে না? না ভাইয়া, তেমন কিছু নয়। আচ্ছা চল আরেকটা জায়গায় যাই। আবার কোথায়? চলি না? বলেই ভাইয়াকে টেনে টুনে উঠালাম আমি। তারপর আবারও গাড়ি করে চললাম আমরা। অল্প কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামল একটা বড় ব্রিজের উপর। গাড়ি থেকে নেমে পাশাপাশি হাঁটছি আমরা। ব্রিজের নিচেই রয়েছে বিশাল বড় নদী। ব্রিজের ঠান্ডা বাতাসে মনে হচ্ছে পুরো শরীর উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার বেশ ভালো লাগছে। এদিকে রিয়াদেরও ভালো লাগছে। খোলা আকাশের নিচে আলোকিত ল্যাম্পপোস্টের নিচ দিয়ে ব্রিজের উপর হাঁটতে বেশ লাগছে তার। হঠাৎই চোখ গেল রিয়াদের তানজুর দিকে। বাতাসে তানজুর খোলা চুলগুলো উড়ছে খুব। বারবার হাত দিয়ে তানজু তার মুখের কাছে আসা চুলগুলো সরিয়ে দিচ্ছে। বিষয়টা রিয়াদের কাছে বেশ লাগছে। ব্রিজের রেলিং এ হাত রেখে হেঁটে চলেছে রিয়াদ। তার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছে না রিয়াদ। বারবার কেন তানজুর ওপরই রিয়াদের চোখ আটকে যায়, কেন
কই আগে তো কখনো কোনো মেয়েকে দেখে এমন হয়নি। তার প্রশ্নগুলো মাথায় এসে আটকে যাচ্ছে রিয়াদের, কিন্তু ওর জানা নেই লাইফে কম প্রপোজ পায়নি সে, কিন্তু কখনো কোনো মেয়েকে তেমন ভাবে পাত্তা দেয়নি রিয়াদ। হঠাৎই কারো হাতের স্পর্শ পেয়ে নিজের ভাবনায় ছেদ পড়ল রিয়াদের। স্পর্শটা তানজুর বুঝতে পেরে জিজ্ঞাসাসূচক তাকালো রিয়াদ তানজুর দিকে। মুখে রয়েছে তানজু এক প্রফুল্লের হাসি। তানজু রিয়াদের হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠল, চল না ভায়া, ফুচকা খাই। তানজুর মুখে এমন অদ্ভুত বায়না শুনে সামনে তাকালো রিয়াদ। তাদের থেকে কয়েক কদম দূরেই দাঁড়িয়ে ছিল একটা ফুচকাওয়ালা। এতরাতে কেউ ফুচকা খায়? কেউ না খেলেও আমি খাই, চলো না প্লিজ। ঠিক আছে। রিয়াদ ভাইয়ার কথা শুনে মুহূর্তেই মনটা খুশিতে ভরে উঠল আমার। আমি তো রিয়াদ ভাইয়াকে রেখেই দৌড়ে চলে গেলাম ফুচকাওয়ালার কাছে। এতরাতে ফুচকাওয়ালাকে পাবো একদমই কল্পনার বাহিরে ছিল। আমি দৌড়ে গিয়ে বললাম, মামা ঝাল ঝাল 2 প্লেট ফুচকা দেন। আমার কথা শুনে ফুচকাওয়ালাও ফুচকা বানাতে শুরু করল। আমার তো এক্ষুনি জিভে পানি চলে এসেছে। এরই ভিতর আমার পাশে এসে দাঁড়ালো রিয়াদ ভাইয়া। ওনাকে দেখে হালকা হেসে উঠলাম আমি। কিছুক্ষণের মধ্যেই ফুচকাওয়ালা আমাদের 2 প্লেট ফুচকা, আমিও 1 প্লেট রিয়াদ ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে আরেক প্লেট নিজে নিয়ে খেতে শুরু করলাম। এদিকে রিয়াদ তাকিয়ে আছে ফুচকার দিকে। এর আগে কখনো এসব খায়নি রিয়াদ। খাবে কি খাবে না বুঝে উঠতে পারছে না সে। তার ওপর তানজুর হাসিমাখা ফেস দেখে নাও করতে পারছে না। কি হলো ভাইয়া, খাচ্ছ না কেন? খাও, ভালো লাগবে। বলছিস খাবো। খাও, খুব মজা। তানজুর কথা শুনে রিয়াদও আর বেশি কিছু না ভেবে বিসমিল্লাহ বলে খেতে শুরু করল। প্রথমটা খেতেই ঝালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রিয়াদের। রিয়াদ ছোটবেলা থেকেই খুব একটা ঝাল খেতে পারে না। কোনোরকম চাটে ফুচকা খেতেই রিয়াদের ঠোঁট জলে পুড়ে যাচ্ছে, চোখগুলো লাল হয়ে গেছে। হুট করেই ভাইয়ার এমন অভাবনীয় রূপ দেখে হালকা কেঁপে বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, তোমার কি খুব ঝাল লেগেছে? বিনিময়ে রিয়াদ কিছু বলল না। ফুচকা খেতে আছে তো খেতেই আছে। ভাইয়ার কাণ্ড দেখে আমি ভয়ে ভয়ে বলে উঠলাম, আরে ভাইয়া, কি করছো? খেতে যখন পারছো না তাহলে খাচ্ছ কেন? বলেই ফুচকার প্লেটটা নিয়ে নিলাম আমি। তারপর তাড়াতাড়ি ফুচকা বিল মিটিয়ে চলে আসলাম আমরা গাড়ির কাছে। ভেবেছিলাম হয়তো গাড়ির ভিতর পানি থাকবে, কিন্তু ভাগ্য খারাপ, নেই। এখন কি করি? এদিকে রিয়াদের ঝালে প্রাণ যায় যায় অবস্থা। এই মুহূর্তে পানি না পেলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে সে। আমি আস্তে রিয়াদ ভাইয়া সামনে গিয়ে বললাম, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি কিছু করছি। বলেই উল্টো দিকে দৌড় লাগালাম আমি, কারণ আসার সময় আমি আইসক্রিমের দোকান দেখেছিলাম পিছনে। 5 মিনিট পর দুহাতে দুটো আইসক্রিম নিয়ে চলে আসলাম আমি রিয়াদ ভাইয়ার সামনে। কোনো কিছু না ভেবেই একটা আইসক্রিম প্যাকেট থেকে বের খাইয়ে রিয়াদ ভাইয়াকে। তারপর রিয়াদ ভাইয়া ঠোঁটে ফু দিতে দিতে বললাম, ঝাল কমেছে ভাইয়া, তুমি ঝাল খেতে পারো না, বলবে না আমায়? এদিকে রিয়াদ তাকিয়ে আছে তানজুর দিকে, কেমন যেন লাগছে তার। তানজুর কাণ্ডে আরো অবাক রিয়াদ। হুট করে আমি কি করে বসেছি ভাবতেই এখন কেমন কেমন লাগছে। ছি, না জানি রিয়াদ ভাইয়া কি ভাবলো আমায়। সরি বলেই 2 কদম পিছনে সরে আসলাম আমি। তানজুর কাণ্ডে হালকা হেসে উঠল রিয়াদ। আইসক্রিম খাওয়ার ফলে ঝাল অনেকটাই কমে গেছে তার। কিছুক্ষণ নীরবতায় কাটানোর পর বলে উঠল রিয়াদ,
এখন তাহলে যাওয়া যাক বাড়ি। রিয়াদ ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালাম আমি। তারপর তাড়াতাড়ি গাড়িতে বসে পড়লাম, লজ্জায় মাথা কাটা হয়ে যাচ্ছে আমার। রাত 1টার কাটায় ছুঁই ছুঁই বিছানায় শুয়ে আছে রিয়াদ। অনেকক্ষণ আগেই তারা এসে পৌঁছেছে বাড়ি। তানজুও তাকে বিদায় জানিয়ে চলে গেছে ওদের বাসায়, আর রিয়াদ চলে এসেছে তাদের বাসায়। হালকা পাতলা ডিনার সেরে শুয়ে আছে রিয়াদ, ঘুম আসছে না তার। এমন সময় দরজায় নক করল রিয়াদের বাবা। বললেন উনি, রিয়াদ সজাগ আছো নাকি ঘুমিয়ে পড়েছ? বাবার ডাক শুনে রিয়াদ বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বলল, না বাবা, কিছু বলবে তুমি? আমি তো দিনের বেলা সুযোগ পাই না তোমার সাথে কথা বলার, তাই এখন আসলাম, ডিস্টার্ব করলাম না তো? আরে কি যে বলছো বাবা, আসো ভিতরে, বিছানায় বসে কথা বলা যাক। রিয়াদের কথা শুনে রিয়াদের বাবাও মুচকি হেসে গিয়ে বসলেন রিয়াদের বিছানায়। রিয়াদও গিয়ে বসল তার বাবার পাশে, তারপর বলল, এখন বল বাবা, তোমার আমেরিকায় যাওয়ার ডেট কবে? রিয়াদ আমেরিকায় ফিরে যাবে শুনেই হালকা মন খারাপ হলো রিয়াদের। তারপরও মুচকি হেসে বলল সে, এই তো বাবা, আর 2 দিন পর। ওহ, ওখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? রিয়াদ, না বাবা, অসুবিধা কিসের, আর আপু তো আছে আমার সাথে। তা পড়াশোনা কত দূর? এই তো আর অল্প কিছুদিন, তারপরও তোমার ছেলে ডাক্তার হয়ে যাবে। মুচকি হাসলেন রিয়াদের বাবা, তারপর রিয়াদের মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে রিয়াদ, ঘুমিয়ে পড়ো, এখন অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। রিয়াদের কথা শুনে বিছানা থেকে উঠে দাঁড়ালো রিয়াদের বাবা। অনেক কিছু বলতে চেয়েছিলেন উনি, কিন্তু মনে হচ্ছে তার এটা ঠিক সময় নয়। ছোট্ট শ্বাস ফেলে বেরিয়ে গেল রিয়াদের বাবা। এদিকে রিয়াদ আমেরিকায় ফিরে যাবে ভাবতেই কেমন একটা করে উঠল বুকের ভিতর তার। আনমনেই রিয়াদ এগিয়ে গেল তার বেলকনির দিকে। বেলকনি থেকে তানজুর রুমের দিকে তাকাতেই দেখল রিয়াদ কাঁথা মুড়ি দিয়ে আরামে খুঁটিসুটি মেরে ঘুমিয়ে আছে তানজু। তানজুর ঘুমন্ত ফেস দেখে হেসে উঠল রিয়াদ। তারপর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল রিয়াদ। কোথাও এক শূন্যতা কাজ করছে তার ভিতর। হঠাৎ এমন কেন হলো বুঝতে পারছে না রিয়াদ, আর শূন্যতাই বা কিসের তার। মোবাইলে ফেসবুকিং করছে আহান, হেসে হেসেই চ্যাটিং করছে সে, আর চ্যাটিং করছে শিফার সাথে। আজকেই ফেসবুকে তারা দুজন অ্যাড হয়েছে, আর তখন থেকেই দুজন দুজনের সাথে কথা বলতে ব্যস্ত। আহান ভেবে নিয়েছে কাল শিফাকে মনে কথা বলে দিবে, কারণ তাকে যে ফিরতে হবে। এসব ভেবে মুচকি হাসল আহান। আর অন্যদিকে শিফাও বেশ খুশি আহানের সাথে কথা বলতে পেরে, কারণ সেও তো ভালোবাসে আহানকে। মনের অজান্তেই কখন যে আহানকে ভালোবেসে ফেলেছে শিফা বুঝতেই পারেনি। ঠোঁটের কোণে ফুটে উঠল তার মিষ্টি হাসি। হয়তো নতুন স্বপ্ন কুড়ানোর ব্যবস্থা করছে তারা। পরের দিন সকালে ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 9টা বাজে। সাথে সাথে মাথায় যেন বাজ ভেঙে পড়ল। হায় রে, আজকে ভার্সিটি যেতে হবে আমায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা তৈরি হয়ে তারপর হালকা ব্রেকফাস্ট সেরে গিয়ে বসলাম গাড়িতে। আমি বসতেই ড্রাইভার কাক্কু গাড়ি চালাতে শুরু করলো। ভার্সিটি ঢুকতেই ধারাম করে ধাক্কা খেলাম আমি একটা ছেলের সাথে।
হুট করে এমনটা হওয়াতে তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে গেলাম আমি নিচে। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল আমার। কোনো রকম নিচ থেকে উঠে সামনের ছেলেটির দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, এই যে মিস্টার কানা, চোখে দেখেন না নাকি? সরি মিস, আমি খেয়াল করিনি, আসলে একটু তাড়ায় ছিলাম তো তাই। বলেই ছেলেটি পাশ কাটিয়ে চলে গেল আমার। ছেলেটির কাজে আমি তো চরম অবাক। কি এমন তারা যে সামনে কেউ আসছে তার দিকেও খেয়াল নেই, নিশ্চয়ই বউ পলাইছে। এসব ভেবে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ছেলেটির যাওয়ার পানে তাকিয়ে রইলাম আমি। তারপর চটজলদি হাঁটতে শুরু করলাম আমার ক্লাসের দিকে। ছেলেটিকে দেখে তো মনে হলো না এর আগে আমাদের ভার্সিটিতে দেখেছি বলে। যাকগে, ছেলেটিকে দেখে আমার কি কাজ। এসব ভাবতে ভাবতে হেঁটে চলেছি আমি। এমন সময় পিছন থেকে চিরচেনা দুটো ভয়েস ভেসে আসলো কানে। ওই তানজুর বাচ্চা। এমন আহামরিভাবে নিজের নাম শুনে পিছন ঘুরে তাকালাম আমি। সামনেই শেফা আর রুহিকে দেখে খুশি হয়ে দৌড়ে চলে গেলাম ওদের সামনে। যাকগে, আমি একা লেট করিনি, ওরাও করছে তাইলে। আমি দৌড়ে গিয়ে দুটোকে ঝাপটে ধরে বললাম, তোরাও দেরি করে আসছস? আমি তো ভাবছিলাম আমি একাই লেট করে আসছি। আর বলিস না, সব ওই শিফার জন্য হইছে। ঘুম থেকে উঠছিলি না? নিশ্চয়ই কাল সারা রাত আহান ভাইয়ার সাথে চ্যাটিং এ ব্যস্ত ছিল রুহি, তাই মহারানী ঘুম থেকে উঠতে পারে নাই। আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো শিফা। তারপর বলল, সে তুই বুঝলি কেমনে? শিফার কথা শুনে আমিও হাসতে হাসতে বলে উঠলাম, ঠিক ধরেছিলাম। হইছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আরো দেরি হচ্ছে, চল তাড়াতাড়ি। ঠিক বলেছিস তানজু, চল। রুহি। তারপর আমরা তিনজন একসাথে চলে গেলাম ক্লাসে। ভার্সিটি শেষে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি। প্রচণ্ড বিরক্ত লাগছে আমার, কারণ আমার গাড়ি আসেনি এখনো, আর রুহি শিফা তাদের গাড়ি এসে পড়াতে চলে গেছে। ভার্সিটি পুরো ফাঁকা, সবাই চলে গেছে। একরাশ বিরক্তমাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছি আমি। বাসায় ফোন করছি তাও কেউ ধরছে না। সহ্যের সীমা ভেঙে যাচ্ছে আমার, তাই রাগান্বিত ফেস নিয়ে সামনে এগোলাম আমি। উদ্দেশ্য হচ্ছে কোনো রিকশা পাওয়া। হঠাৎ একটা গাড়ি এসে থামল আমার সামনে। শুরুতে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই গাড়ির ভিতরে রিয়াদ ভাইয়াকে দেখে অবাক হলাম আমি। একরাশ বিস্ময় নিয়ে বলে উঠলাম, ভাইয়া তুমি? হ্যাঁ, আমি তোকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে উঠো। রিয়াদ ভাইয়ার এবারের কথা শুনে আরো চমকে উঠলাম আমি। অবাক হয়ে বললাম, তুমি আমায় নিতে এসেছ? তো ড্রাইভার যে গাড়ি করে আসছিল সেই গাড়িটা মাঝপথে খারাপ হয়ে যায়, আর ড্রাইভার ফোন করে বলে খালামনিকে, তুই তো জানিস এই টাইমে দিহান বাসায় থাকে না, তাই খালামনি আমায় বলল তোকে আনতে, এখন আয় তাড়াতাড়ি। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমিও আর বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি বসে পড়লাম গাড়িতে। তারপর গাড়ির ব্লেড লাগাতে লাগাতে বলে উঠলাম, তুমি চীনে আসলে কিভাবে ভাইয়া? আর বলিস না, অনেক খুঁজে চুজে লোকজনকে জিজ্ঞেস করে তারপর আসলাম, তাই এত দেরি। তুই নিশ্চয়ই এতক্ষণ দাঁড়িয়েছিলি? তা একটু ছিলাম, আমি তো বিরক্ত হয়ে রিকশা করে বাড়ি ফেরার কথা ভাবছিলাম, কিন্তু তার আগেই তুমি এসে হাজির। সরি। ইটস ওকে ভাইয়া, তুমি যে চীনে আসতে পেরেছ সেটাই অনেক।
এত বছরে পুরো ঢাকা শহরই চেঞ্জ হয়ে গেছে। সময়ের সাথে সাথে সব পাল্টে গেছে। এখন তাহলে যাওয়া যাক ভাইয়া। তানজুর কথা শুনে রিয়াদ তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করল, কথার তালে তালে সে ভুলেই গেছে গাড়ি স্টার্ট দিতে। গাড়ি স্টার্ট দিতেই গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা দিয়ে এগিয়ে চলেছে রিয়াদ। তানজু গাড়ি চালাতে চালাতেই বলে উঠল, রিয়াদ, তা কেমন কাটলো সারাদিন? মোটামুটি, কি বলবো বলো, আমাদের ক্লাসে একটা স্যার আছে, ননস্টপ বকবক করতেই থাকে, আর আমিও বোরিং হয়ে ওনার বক বক শুনতে থাকি। পড়াশোনা করতে ভালো লাগে না বুঝি? একটা সত্যি কথা বলবো ভাইয়া। বল। একদমই ভালো লাগে না পড়াশোনা। তাহলে কি ভালো লাগে তোর? কি ভালো লাগে? টাকা। এই ধরো, সারাদিন ঘুরবো ফিরবো, সিনেমা দেখতে যাব, ভালো ভালো খাবার খাওয়া, সাথে তুলতুলে নরম বিছানায় সারাদিন ঘুমিয়ে থাকবো, সাথে টিভি আর মোবাইল গুতাবো। এমনটা করলে তো তুই অলস হয়ে যাবি। না, অলস কেন হব? মানুষ কাজ না করতে করতে একটা সময় অলস হয়ে যায়। আমায় একটা কথা বলো ভাই, এই পড়াশোনা করে কি হবে? সেই তো বিয়ে হবে, তারপর 5-10টা ছেলে মেয়ে হবে, তারপর স্বামী সন্তানদের নিয়ে সংসার করতে হবে, তারপর নাতিপুতি হবে, তারপর ধুম করে একদিন মরে যাব, তাহলে মাঝখানে এই পড়াশোনা করে কি লাভ? রিয়াদ তানজুর কথা শুনে চোখ তার রসগোল্লা, চোখ বড় বড় করে বলল সে, তোর 5-10 ছেলে মেয়ে চাই? 5-10টাই হবে না, আমি তো পুরো একটা ক্রিকেট টিম তৈরি করব, যাতে লোকে আমায় দেখলে বলে, ওই দেখো বাংলাদেশ টিমের মা যাচ্ছে। আমার কথা শুনে ভাইয়া কাশতে শুরু করল। যা দেখে বলে উঠলাম আমি, তোমার আবার কি হলো? এই নেও পানি খাও, পানির বোতলটা এগিয়ে দিয়ে মাঝপথে গাড়ি থামিয়ে দিয়ে পানি খেল রিয়াদ ভাইয়া, তারপর বলল, লাইক সিরিয়াসলি তানজু, এই ভাবিস সারাদিন? ওই একটু আধটু। তোর একটু আধটু বের করছি আমি আজকেই, আমি গিয়ে খালুকে বলবো তোর এই কথাগুলো। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি ঘাবড়ে গিয়ে বললাম, এই না না ভাইয়া, এমন করো না, আমার কি দোষ? তুমি তো জিজ্ঞেস করলে। আমি তোকে এসব জিজ্ঞেস করছি। ঠিক আছে যাও, আমি আর কোনো কথা বলবো না, তুমি প্লিজ আব্বুকে এসব বলো না। ঠোঁটে আঙুল দিয়ে তানজুর কাজে রিয়াদ হাসল। তারপর হাসতে হাসতেই আবার গাড়ি ড্রাইভ করতে শুরু করল সে। নেমে আসলো কিছুক্ষণের নীরবতা। তানজুকে এভাবে চুপ থাকতে দেখে রিয়াদের ভালো লাগছে না। তাই নীরবতার শিকল ছিঁড়ে বলল সে, কোথাও ঘুরতে যাবি? তোর তো ঘোরাঘুরি ভালো লাগে, যাবি কোথাও? রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, ঘুরতে যাবে তুমি? মুহূর্তেই মনটা খুশি হয়ে গেল আমার। ওয়েজিত কণ্ঠ নিয়ে বলে উঠলাম আমি, একটা জায়গায় মেলা হচ্ছে, যাবে সেখানে? মেলায়? ঠিক আছে চল। তাহলে গাড়ি ঘুরাও ভাইয়া। আমার কথা মতো রিয়াদ ভাইয়াও গাড়ি ঘুরালো, তারপর বাড়ির পথ ছেড়ে আমরা চললাম মেলার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামল একটা মেলার সামনে। আমিও খুশি হয়ে নেমে পড়লাম গাড়ি থেকে। তারপর আমি আর রিয়াদ ভাইয়া ঢুকে পড়লাম মেলার ভিতর।
রং বেরঙের দোকানপাট, সাথে বিভিন্ন মানুষজন, নাগদোলা সহ আরও নানা পদের জিনিস আছে এখানে, যাতে খুব আকর্ষণীয় লাগছে জায়গাটা। তবে মেলায় দিনের বেলার চেয়ে রাতে বেশি ভালো লাগে। আমি আর রিয়াদ ভাইয়া পাশাপাশি হেঁটে চললাম একটার পর একটা দোকানে, নানা ধরনের জিনিস পেয়ে ঘেরা পুরো মেলা। হঠাৎই চোখ আটকে গেল আমার অনেকগুলো চুড়ির দিকে। আমি চুড়িগুলো হাতে নিয়ে নাড়াতে লাগলাম, সাথে হাতে পরেও দেখতে লাগলাম। এদিকে রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানজু দিকে। হলুদ জর্জেট থ্রি পিচ, সাথে চুলগুলো খোলা, হাতে মুঠো ভর্তি হলুদ কাচের চুড়ি আর চোখে কাজল। অল্প সাজেই খুব আকর্ষণীয় লাগছে তানজুকে রিয়াদের কাছে। আনমনেই মুচকি হাসল রিয়াদ। পর পর অনেকগুলো চুড়ি ট্রাই করলাম আমি, তারপর অনেকগুলো চুড়ি কিনে নিলাম। চুড়ি আমার বরাবরই খুব পছন্দের, তাই মেলায় আসলেই আর কিছু কিনি বা না কিনি, চুড়ি আমি কিনবই। দোকানদারকে টাকা দিয়ে চলে আসলাম আমি রিয়াদ ভাইয়ার সামনে। তারপর বললাম, ও চল তাহলে যাওয়া যাক আরো ভিতরে। তানজুর কথায় রিয়াদ পাত্তা না দিয়ে বলে উঠল, তুই কি শাড়ি পরিস তানজু? রিয়াদ ভাইয়ার মুখে এমন কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি। তারপর বললাম, ও শাড়ি? পরিস তুই? তেমন একটা পরি না ভাইয়া, তবে একবার পরেছিলাম ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে। কিন্তু শাড়ি দিয়ে কি হবে ভাইয়া? কিছুই হবে না, চল আমার সাথে। বলেই সামনের একটা দোকানের দিকে পা বাড়ালো রিয়াদ ভাইয়া। আমি রিয়াদ ভাইয়ার কাজে অবাক হলাম খুব, তারপরও বেশি কিছু না ভেবে চুপচাপ চললাম রিয়াদ ভাইয়ার পিছন পিছন। রিয়াদ গিয়ে দাঁড়ালো একটা শাড়ির দোকানের সামনে। রং বেরঙের শাড়ি রয়েছে সেখানে। পাশেই একটা পুতুলকে শাড়ি পরিয়ে রাখা হয়েছে। রিয়াদ সেই পুতুলটার শাড়ি দেখেই চোখ আটকে যায়। কল্পনায় সেই পুতুলের সাথে তানজুকে কল্পনা করে সে। কেন যেন তানজুকে শাড়িতে দেখতে কেমন লাগে এটা খুব জানতে ইচ্ছে করছে রিয়াদের, তাই তো এখানে নিয়ে আসা। রিয়াদ দোকানদারের সামনে গিয়ে বলল, এই শাড়িটার কিছু ভিন্ন কোয়ালিটির দেখান। দোকানদার রিয়াদের দেখানো শাড়িটার দিকে তাকিয়ে বলল, আপনি জামদানি শাড়ি নিবেন? একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি দেখাচ্ছি। বলেই দোকানদার শাড়ি খুঁজতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই শাড়ি বের করলেন দোকানদার। রিয়াদও একটা একটা করে শাড়ি দেখতে লাগল। রিয়াদ ভাইয়ার কাজ দেখে আমি অবাক হয়ে বললাম, ও শাড়ি দিয়ে কি করবা? আমি শাড়ি পরব? কি তোর মাথা, শাড়ি দিয়ে কি করে মানুষ পরে? তাহলে এত বকবক করছিস কেন? না মানে তুমি শাড়ি কিনবে তাই আর কি। থামো, তুই আমায় শাড়ি দেখতে দে। হঠাৎই রিয়াদের চোখ আটকে যায় একটা লাল টুকটকে জামদানি শাড়ির দিকে। রিয়াদ তানজুর দিকে শাড়িটা এগিয়ে দিয়ে বলল, শাড়িটা কেমন? তানজু কিছু বলার আগেই দোকানদার বলে উঠল, আপনার চয়েস তো খুব সুন্দর ভাইয়া, ভাবিকে খুব সুন্দর লাগবে শাড়িটাতে। দোকানদারের কথা শুনে রিয়াদ তানজু দুজনেরই চোখ বড় বড় হয়ে গেল। তানজু তো অবাক হয়ে বলে উঠল, ওই মিয়া কি সব বলছেন? কি বলেছি ভাবি? ওই মিয়া ভাবি বলা বন্ধ করুন, আমরা হাজবেন্ড ওয়াইফ নই। তানজুর কথা শুনে দোকানদার অবাক হয়ে বলল, আপনারা হাজবেন্ড ওয়াইফ নন? না। দোকানদার কিছুটা অস্বস্তিতে পড়ে গেল, হয়তো ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে সে, তাই পরিস্থিতি সামাল দিতে বলল দোকানদার, না মানে ভাইয়া যেভাবে আপনার জন্য শাড়ি চয়েজ করছিল তাই। ওই মিয়া কেউ শাড়ি চয়েজ করে জামাই হয়ে যায় নাকি? এই নিয়ে আমার দোকানদারের মধ্যে তুমুল বেগে কথা কাটাকাটি শুরু হয়ে গেল।
রিয়াদ তো এদের কাণ্ড দেখে হাসি পাচ্ছে খুব, কিন্তু তারপরও যথাসম্ভব হাসি থামিয়ে দাঁড়িয়ে রইল সে। পাক্কা আধ ঘন্টা ঝগড়া করে অবশেষে লাল টুকটেক জামদানি শাড়িটা কিনে তানজুকে নিয়ে বের হলো রিয়াদ। বাহিরে এসেই উচ্চস্বরে হেসে রিয়াদ, কারণ পুরো ঘটনাটায় খুব মজা পেয়েছে রিয়াদ। রিয়াদ ভাইয়ার হাসি দেখে আমার রাগ হচ্ছে। একটা রাগী লুক তাকিয়ে আছি আমি রিয়াদ ভাইয়ার দিকে। ভাইয়া তুমি হাসছো আর আমার রাগ হচ্ছে। প্রচণ্ড ক্ষিপ্ত মেজাজে কথাটা বলে উঠলাম আমি রিয়াদ ভাইয়াকে। আর আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠল, আরে এত রাগার কি আছে, দোকানদার তো ভুল করে বলে ফেলেছে, তারপরও বলবে কেন? হইছে এখন চল। ঠিক আছে চলো। না, 1 মিনিট দাঁড়াও। রিয়াদ এক পা এগিয়েও থেমে গিয়ে বলল, আবার কি হলো? না, আমার জন্য শাড়ি কিনলে রুহি শিফার জন্য কিনবে না, ওরা দেখলে তো কষ্ট পাবে। তানজুর কথা শুনে রিয়াদ চরম প্রকার অবাক। অবাক চোখেই বলল সে, ওদের জন্যও কিনতে হবে? অবশ্যই ভাইয়া, তবে এই দোকান থেকে নয়, অন্য দোকানে চলো। রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে চল। তারপর আমরা মেলায় থাকা আরেকটা দোকান থেকে দুটো সুন্দর জামদানি শাড়ি কিনে নিলাম। তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম আমরা মেলার বাহিরে। তাহলে ভাইয়া এখন বাসায় যাওয়া যাক। গাড়ির সিট বেল্ট লাগাতে লাগাতে বললাম আমি। আমার কথা শুনে রিয়াদ ভাইয়াও গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, হুম। কুটকুটে নীরবতা বিরাজ করেই ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা দিয়ে চললাম আমরা বাড়িতে। গাড়ির ভিতর বসেই একটা একটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম আমি। অনেক কিছু কিনেছি আজকে, অবশ্য কিনেছি বললে ভুল হবে, কিনে দিয়েছে রিয়াদ ভাইয়া। শাড়ি, শাড়ির সাথে ম্যাচিং করা জুয়েলারি, কানের দুল সহ ছোট্ট টিকলি। টিকলি আমার মোস্ট ফেভারিট। সব কিছু দেখতে দেখতে মুচকি হেসে বললাম আমি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমায় এত কিছু গিফট করার জন্য। বিনিময়ে রিয়াদ আর কিছু বলল না। তানজুর হাসি মাখা মুখ দেখেই খুশি হল সে। সামান্য শাড়ি জুয়েলারি পেয়ে এত খুশি হবে তানজু ভাবতে পারে নি রিয়াদ। ঠোঁটে প্রশান্তির হাসি নিয়েই এগিয়ে যাচ্ছে রিয়াদ। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামল আমাদের দুজনের বাড়ির মাঝখানে। খুশি মনেই নেমে গেলাম আমি গাড়ি থেকে। তারপর গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে রিয়াদ ভাইয়াকে বললাম, ঠিক আছে ভাইয়া, পরে দেখা হবে, বাই। রিয়াদ তানজুর দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি? হুম বলো না। তুই কি সত্যি খুব রেগে গিয়েছিলি তখন? মানে কখন? ওই যে দোকান আমাদের। ওহ, তখন একটু আধটু। আচ্ছা ধর, দোকানদারের কথা যদি সত্যি হয় তখন? মানে? না কিছু না, যা তুই। ঠিক আছে বাই। তারপর তানজু চলে গেল। রিয়াদ কিছুক্ষণ তানজুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছে না হুট করে সে কি বলে ফেলল তানজুকে। এসব ভাবতে ভাবতেই ঢুকে পড়ল রিয়াদ গাড়ি নিয়েই বাড়ির ভিতর। গাড়িটা গ্যারেজে রেখে গাড়ির চাবি নিয়ে লিফটে উঠে পড়ল রিয়াদ। নিজের রুমে ঢুকেই ফ্যানটা অন করে ব্যাগগুলো টেবিলের উপর রেখে ধপাস করে শুয়ে পড়লাম আমি বিছানার উপর। ক্লান্ত লাগছে খুব, তাই চোখ বন্ধ করে নিলাম নিমিষেই। ফ্যানে ঠান্ডা বাতাস যেন ফিল করছি আমি। আজ সারাদিন ভালোই কাটল, শুধু ওই দোকানদারের কাহিনীটা আর সকালের ওই বদমাশ ছেলেটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া বাদে। হুট করেই মাথায় এসে একটা কথা বাড়ি মারল আমার। তখন রিয়াদ ভাইয়া কি বোঝাতে চাইল আমায়। ফট করেই চোখ খুলে তাকালাম আমি। উপরেই সাদা রঙের সিলিং ফ্যান ঘুরছে,
কিসব আজগুবি চিন্তাভাবনা মাথায় আসছে। তাড়াতাড়ি মাথাটা ঝেড়ে ফেলে আমি এখন সবার আগে লম্বা শাওয়ার নিতে হবে, না হলে ক্লান্ত ভাবটা যাবে না। যেই ভাবা সেই কাজ, ড্রয়ার থেকে প্লাজো আর একটা টি শার্ট নিয়ে ঢুকে পড়লাম আমি ওয়াশরুমে। তারপর রিয়াদ, ঠিক মতো তানজুকে নিয়ে আসতে পেরেছিস? কোনো সমস্যা হয়নি তো? রুমে ঢোকার সাথে সাথেই কথাটা বলে উঠল রিয়াদের আম্মু রিয়াদকে। রিয়াদ ক্লান্তি ভরা মুখ নিয়ে বলল, না আম্মু, তেমন কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে আম্মু, বলেই রিয়াদ চলে গেল তার রুমে। প্রচণ্ড ক্লান্ত সে। রিয়াদ তানজু দুজনেই লম্বা শাওয়ার নিয়ে লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়ল যে যার রুমে। বিকেল 5:00 আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি আর আম্মু, কারণ এখন আমরা রুহি শিফাদের বাড়িতে যাব। দুপুরে খাওয়ার সময় জেনেছিলাম রিয়াদ ভাইয়া নাকি কাল বাদে পরশু চলে যাবে, তাই আজকে রিয়াদ ভাইয়াকে নিয়ে রুহি শিফাদের বাসায় যাবে, সাথে আমারাও। খালামনি, রিয়াদ, আহান ওনারাও তৈরি হচ্ছে। সবাই মিলে একসাথে যাব। তোর হইছে তানজু? হয়ে গেছে আম্মু, বলেই হাতে মোবাইলটা নিয়ে আর শিফা রুহির জন্য কেনা গিফটগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আমি। আজকে একটা লাল রঙের ওপর কাঁচ করা জর্জেট চুড়িদার পরেছি, সাথে হাতে কিছু চুড়ি, চুলগুলো সামনে দিয়ে সুন্দর করে সাজিয়ে বেনুরি করা আর হালকা মেকআপ, চোখে কাজল, ব্যাস তৈরি তানজু। সব জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়লাম আমি, কারণ আম্মু অনেক আগেই রুম থেকে বেরিয়ে গেছে। এদিকে রিয়াদ ব্ল্যাক জিন্স, সাদা শার্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত বোল্ড করা, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো সুন্দর করে সাজিয়ে সাথে পারফিউম দিয়ে তৈরি সে। এই মুহূর্তে রিয়াদের কোনো ইচ্ছে নেই রুহিদের বাসায় যাওয়ার, কিন্তু তারপরও তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার আয়নায় দেখল রিয়াদ। এমন সময় আহান দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে বলল, দোস্ত তোর হইছে, আর কত সাজবি? এই নিয়ে পাক্কা 3 বার এই কথা বলেছে আহান। আহান তো খুব এক্সাইটিং এ আছে, কখন শিফাদের বাসায় যাবে আর শিফাকে দেখবে। আজকে আহানও সেজেছে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, শার্টের হাতা কনুই পর্যন্ত বোল্ড করা, হাতে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সাজিয়েছে। এই মুহূর্তে আহান রিয়াদ দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে। রিয়াদ আহানের কথা শুনে কিছু না বলেই নিজের চুলগুলোতে একবার হাত দিয়ে পিছনে সরিয়ে এগিয়ে গেল আহানের সামনে, তারপর বলল, চল, এখন হয়ে গেছে। অবশেষে তোর হলো। আমি তো ভেবেছিলাম তোর আজকে হবেই না। হইছে, আর বক বক না করে চল এখন। বিনিময়ে আহান কিছু বলল না, হালকা হেসে চলল সে। 5 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছি আমি, খালামনি আর আম্মু, কিন্তু আহান আর রিয়াদ ভাইয়ার খবর নেই। না জানি এরা দুজন এতক্ষণ কি করছে। এসব ভাবতে ভাবতেই চলে আসলো দুজন আহান আর রিয়াদ ভাইয়া। তাদের দুজনকেই খুব সুন্দর লাগছে। আজকে শিফা তো মনে হয় আহান ভাইয়াকে দেখেই ক্রাশ খাবে, আর রুহি এটা অবশ্য শিওর না। রিয়াদ আহান আমাদের সামনে আসতেই খালামনি বলল, এতক্ষণ কি করছিলি তোরা দুজন? আর বলো না, এই আহান এত দেরি করে, কি বলবো। আহানের তে রিয়াদের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। হইছে, আর কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি। রিয়াদের আম্মু, ঠিক আছে আম্মু। ড্রাইভিং করছে রিয়াদ, ওর পাশেই বসেছে আহান। এপাশে আমি রিয়াদ ভাইয়ার পিছনে সিটে জানালার পাশ দিয়ে বসেছি, তারপর আম্মু, তারপর খালামনি। আমরা সবাই ঠিকভাবে বসতেই রিয়াদ ভাইয়া বলে উঠল, তাহলে গাড়ি স্টার্ট দেই।
হুম। খালামণির কথা শুনে রিয়াদ ভাইয়াও গাড়ি চালাতে শুরু করল। গাড়ি চলতেই আমি গাড়ি জানালার ওপর ভর দিয়ে সুন্দর করে বসলাম। জানালা ভেদ করে বাতাস আসছে। গাড়ির ভিতর আম্মু আর খালাম্নি বকবক করছে আর আমি নাম নিশ্চুপে গাড়ি জানালায় হেলান দিয়ে বসে রইলাম। গাড়ির সামনে থাকা লুকিং গ্লাসে কিছু মিনিট পর তাকাচ্ছে রিয়াদ, কারণ লুকিং গ্লাসে স্পষ্ট তানজুর ফেসটা দেখা যাচ্ছে। রিয়াদ না চাইতেও বারবার শুধু দেখছে তানজুকে, ভালো লাগছে তার। আনমনেই হেসে উঠল সে। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামল রুহি শিফার বাড়ির সামনে। আমি খুশি হয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম গাড়ি থেকে। উদ্দেশ্য এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকে যাব, কিন্তু তা আর হলো কই। তার আগেই আম্মু হাত চেপে ধরে বলল, একদম দৌড়াবি না, চুপচাপ আস্তে আস্তে ভিতরে ঢুকবি। আম্মুর কথা শুনে আমার আশায় একটা বালতি পানি ঢেলে বলে উঠলাম, ঠিক আছে। তারপর আস্তে আস্তে আমরা সবাই একসাথে ঢুকলাম বাড়ির ভিতর। আরেক দিকে বাসার ছাদের উপর থেকে তাকিয়ে আছে রুহি নিচের দিকে। রিয়াদকে দেখেই একদফা ক্রাশ খেল রুহি। এক রাশ ভালো লাগা এসে গ্রাস করল তাকে। ঠোঁটে এমনিতেই এসে পড়েছে মিষ্টি হাসি। এমন সময় ওর মাথায় চাটি মারল শিফা। তারপর বলল সে, তুই এখানে কি করছিস? কিছুই করছি না, দুলাভাইকে দেখতে আসলাম। আর তুই? রুহির কথা শুনে আমতা আমতা করে বলল শিফা, আমি তো তোকে নিতে এসেছি, আম্মু ডাকছে। হুম, সবই বুঝি, কি জানো একটা বলে তানজু হুম মনে পড়ছে। এখনো কি খাই সুজি, তাই একটু হলেও বুঝি। কচু বুঝোস তুই, আয় তাড়াতাড়ি নিচ্ছে। বলেই এক পলক তাকালো শিফা নিচের দিকে, যা দেখে রুহি হাসতে হাসতে বলে উঠল, এখন দেখে লাভ নেই, চলে গেছে ভিতরে। রুহির কথা শুনে শিফা ঠোঁটে কামড় দিয়ে বলল, তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন, এখানে চল নিচে। বলেই রুহিকে টানতে টানতে নিয়ে যায় শিফা নিচে। রুহিদের বাসায় সোফায় গোল হয়ে বসে আছি আমি, আমার পাশে রিয়াদ ভাইয়া, তারপর আহান ভাইয়া, আর বাকি দুটো সোফায় একটায় আম্মু আরেকটায় খালাম্নি। বিরক্ত লাগছে আমার, ধুর, এইভাবে বসে থাকার জন্য এখানে আসছি নাকি? ধুর, ভালো লাগে না। এমন সময় সিঁড়ি উপর থেকে উকি ঝুঁকি মারছে শিফা আর রুহি। দুজনের মনের ভিতরই কেমন কেমন করছে। শিফার উকি মারা দেখে রুহি ওর মাথায় একটা চাটি মেরে বলল, এভাবেই কি উকি মারছিস বল তো, মনে হচ্ছে চুরি করতে যাচ্ছি। আমি একা উকি মারছি নাকি তুইও তো মারছিস? তুই মারছিস দেখে তো আমিও মারছি। আচ্ছা, আমরা উকি মারছি কেন? সেটাই তো, চল নিচে। এই বলে দুজনেই আস্তে আস্তে নামল সিঁড়ির উপর থেকে। সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছি আমি, কিন্তু তারপরও এখানে বসে থাকতে হচ্ছে। আমি বুঝতে পারছি না আমাকে এরা যেতে দিচ্ছে না কেন। আর রুহি শিফাও বা গেল কই? আমরা এসেছি ওরা শোনেনি নাকি? আচমকা রিয়াদ ভাইয়া আমার দিকে ঝুঁকে কানে কানে বলল, ঠিকভাবে বসতে পারিস না নাকি? এভাবে কচ্ছপের মতো নড়াচড়া করছিস কেন? রিয়াদ ভাইয়ার কথা শুনে হালকা কেঁপে উঠলাম আমি। তারপর আস্তে আস্তে বললাম, নড়ব না, কি করব বলো তো? আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? এখানে বসে থাকার জন্য আসছি নাকি? তোর কি সারাদিন লাফালাফি করা ছাড়া আর কিছু ভালো লাগে না? না, এইভাবে চুপচাপ থাকতে একদমই ভালো লাগে না, কেমন মরা মরা লাগছে। তুই যার কপালে আছিস তার জীবনটা পুরোই তেজপাতা হয়ে যাবে। তুমি আমায় ইনসাল্ট করছো? একদমই না।
যাও, আমিও তোমায় দোয়া দিয়ে তোমার কপালে যেন আমার মতোই একটা মেয়ে জুটে যার জন্য তোমার জীবনটা তেজপাতা হয়ে যায়। রেগে তানজু কথাটা রহস্যের ছলে বললেও রিয়াদের ভালো লেগেছে। নিশ্চুপে হাসল সে। এমন সময় আমাদের সামনে এসে হাজির হলো রুহি আর শিফা। ওদের দেখেই বলে উঠলাম আমি, বাহ বাহ, এতক্ষণ পর আসছিস তোরা। আমি তো ভাবছিলাম আজকে তোরা আসবি না। তা এতক্ষণ কি করছিলি তোরা? কিছুই করছিলাম না রুহি। এদিকে শিফা তাকিয়ে আছে আহানের দিকে, আহানও তাকিয়ে আছে শিফার দিকে। দুজনই চোখে চোখে অনেক কিছু বলছে। ভালোবাসা হয়তো এমনি কখন কার প্রতি আসবে বোঝাই যায় না। আনমনেই মুচকি হাসে আহান আর শিফা। ভালোবাসিস রিয়াদ ভাইয়াকে? আচমকা তানজুর মুখে এমন কথা শুনে পুরোই কেঁপে উঠল রুহি। সে একদমই ভাবতে পারে নি তানজু এমন কিছু বলবে। রুহি তানজুর কথা শুনে আমতা আমতা করে বলল, মানে? আমি কিন্তু এমন কিছু বলিনি যেটা তুই বুঝতে পারিসনি। আমি সত্যিও বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আবারও বলছি, ভালোবাসিস রিয়াদ ভাইয়াকে? কিসব বলছিস তুই তানজু? আমি আর রিয়াদ ভাইয়া? না মানে তখন নিচে যখন তুই রিয়াদ ভাইয়ার দিকে তাকিয়ে হাসতে ছিলি তাই মনে হলো। তুই কি পাগল তানজু? কারো দিকে তাকিয়ে হাসলেই তাকে ভালোবেসে ফেললাম? না মানে, দেখ তানজু, তুই তো জানিস আমার অতীত। তারপরও আবার, বলেই দীর্ঘশ্বাস ফেলল রুহি। রুহির মন খারাপ দেখে আমার খারাপ লাগলো, তাই ওকে জড়িয়ে ধরে বললাম, সরি, আমি তোকে থার্ট করার জন্য বলিনি। আমি সব জানি তানজু, তুই যা ভাবছিস তা একদমই ঠিক নয়। ও হয়তো ভুল হইছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এমন সময় নিচ থেকে ডাক পড়ল আমাদের ডিনার করার জন্য, কারণ আমি আর রুহি এতক্ষণ ওদের রুমে দাঁড়িয়েছিলাম। খালামণির ডাক শুনে আমিও আর বেশি না বকে বললাম, ঠিক আছে, আবারও সরি ভুলভাল বলার জন্য। চল এখন তুই যা, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। যা তুই। রুহির কথা শুনে আমিও কিছু না বলে বেরিয়ে আসলাম রুহির রুম থেকে। তার মানে আমি এতদিন হুদাই ভাবছি রুহি ভালোবাসে রিয়াদ ভাইয়াকে। এসব ভাবতে ভাবতে চললাম আমি। এদিকে রুহি রুমে দাঁড়িয়ে। এখনই তোকে সবটা বলা যাবে না তানজু, কারণ আমি চাই না আমার আগে কেউ রিয়াদকে বলুক আমি তাকে ভালোবাসি। আর তোকে বললে তো পুরো পরিবারই জেনে যাবে। তাই সরি বোন, মিথ্যে বলার জন্য। হুট করেই কিছু একটা ভেবে মনটা খারাপ হয়ে গেল রুহির। আজ অনেক দিন পর আবার তার কিছু পুরনো অতীতের কথা মনে পড়ল। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর আয়নার দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে চলল সেও নিচ্ছে। রাত 10:30। সবাই মিলে একসাথে ডিনার সেরে নিলাম। এখন বাড়ি যাওয়ার পালা। রুহিদের গেটের বাহিরে দাঁড়িয়ে আছি আমি, আম্মু, খালামণি, রিয়াদ, আহান সহ সবাই। আজকের রাতটা থেকে গেলে হতো না? রুহির মা। মন খারাপ করিস না বোন, আমরা আবার আসব, কিন্তু আজ আর নয়। এমনিতেও বাড়িতে অনেক কাজ আছে। রিয়াদ আবার চলে যাবে আমেরিকা, তার জন্যও তো কিছু গোছগাছ করতে হবে তাই না? রিয়াদে মা। রিয়াদ ভাইয়া চলে যাবে, তার মানে তো আহানও চলে যাবে? হুট করেই কথাটা শিফার মাথায় আসতেই মনটা খারাপ হয়ে গেল তার। এর মানে তো আবার কবে তাদের দেখা হবে ঠিক নেই। নিরাশ চোখে তাকালো শিফা আহানের দিকে। আহানও তাকিয়েছিল শিফার দিকে। হয়তো দুজনেই দুজনের চোখে ভাষা বুঝতে পেরেছে। তাহলে খালামণি, এখন আমরা আসি, আবার পরে দেখা হবে।
রিয়াদের কথা শুনে শিফা আহান দুজনেই চোখ ফিরিয়ে নিল। ঠিক আছে বাবা, ভালো থাকিস, রুহির মা। মুচকি হাসল রিয়াদ। তারপর একে একে আমরা সবাই সবার কাছ থেকে বিদায় জানিয়ে উঠে পড়লাম গাড়িতে। রাত 12:40। নিজের রুমের নিজের বিছানায় শুয়ে আছি আমি। কতক্ষণ আগেই আমরা এসে পৌঁছালাম বাড়িতে, প্রচণ্ড ক্লান্ত থাকায় রুমে এসে শুয়ে পড়লাম আমি। আচমকা মোবাইলে টুং করে আওয়াজ আসায় অবাক হলাম আমি। এত রাতে কে মেসেজ আমায়? ভেবেই মোবাইলটা হাতে নিলাম আমি। উপরে আহান ভাইয়ার নাম দেখে আরও চরম অবাক আমি। রিয়াদের রুমের দরজা নক করল আহান। রিয়াদ বিছানায় বসে ল্যাপটপে মুভি দেখছিল। এতরাতে কে দরজায় নক করল ভেবেই রিয়াদ বিছানা থেকে নেমে দরজা খুলেই আহানকে দেখে অবাক হয়ে বলল সে, তুই এতরাতে আমার রুমে? আহান রিয়াদের প্রশ্নের কোনো ওড় না দিয়ে হন হন করে ঢুকে পড়ল রুমের ভিতরে। সে চলে যায় সোজা রিয়াদের রুমের বেলকনিতে, কারণ কিছুক্ষণ আগেই আহান তানজুকে মেসেজ করে আসতে বলেছে। তাদের বেলকনিতে কিছু জরুরি কথা আছে তার তানজুর সাথে। এদিকে আহানের কাজে তো রিয়াদ চরম অবাক। আহান কি করতে চাইছে ঠিকভাবে বুঝতে পারছে না রিয়াদ, তাই সেও আসতে চলে যায় বেলকনিতে। বেলকনিতে যেতেই তার চোখ চড়ুই গাছ। কারণ এতরাতে আহান তানজুর সাথে কথা বলতে তার রুমে এসেছে। আহান খুব হেসে হেসে তানজুর সাথে কথা বলছে, যেটা একদমই সহ্য হচ্ছে না রিয়াদের। কিন্তু কি কথা বলছে ওরা? ঠিক আছে ভাইয়া, সব হয়ে যাবে, আপনি শুধু ঠিক টাইমে চলে আসবেন। ঠিক আছে তানজু, প্লিজ তুমি একটু সবটা হ্যান্ডেল করে নিও। আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি সবটা দেখে নিবনে। ঠিক আছে, বাকি কথা কাল হবে। ঠিক আছে। এখানে কি হচ্ছে শুনি? রিয়াদের কণ্ঠ শুনে আহান পিছন ফিরে বলল, তেমন কিছুই না, ওই তানজুর একটা হেল্প লাগতো তাই আর কি। ঠিক আছে তানজু, গুড নাইট, কালকে দেখা হবে। বলেই রিয়াদকে গুড নাইট বলে চলে যায় আহান। আহান যেতেই রিয়াদ তানজুর দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তোদের মধ্যে কি কথা হয়েছিল বলতো? তেমন কিছুই না। আমায় বলবি না নাকি আহান বলতে বারণ করেছে? না, বারণ করবে কেন? তাহলে শোনো। রিয়াদ তো তানজুর মুখে সব শুনে হাসতে হাসতে শেষ। যাহ বাবা, তুমি হাসছো কেন? না কিছু না। এতক্ষণ কিসব ভাবছিল রিয়াদ? ভাবতেই হাসি পাচ্ছে রিয়াদের। তারপর দুজন মিলে পাক্কা 1 ঘন্টা গল্প করে চলে গেল তানজু তার রুমে। তানজুর যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল রিয়াদ। তারপর আকাশের পানে তাকালো সে। আজকের চাঁদটা ভীষণ সুন্দর। আজকের আকাশে কোনো তারা নেই, যেটা আছে সেটা হলো ওই সুন্দর আকাশের মাঝে সূর্যের আলোতে আলোকিত হওয়া ওই চাঁদটা। আনমনেই মুচকি হাসল রিয়াদ। তারপর সেও চলে যায় তার রুমে। ঘুম পাচ্ছে তার। রুমে ঢুকে ল্যাপটপটা অফ করে, রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল রিয়াদ। পরের দিন ভার্সিটি শেষে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি, শিফা আর রুহি। দুজনেই আমার কাজে অবাক, কারণ তারা জানে না আমি কেন ওদের এখানে দাঁড়িয়ে রেখেছি। তানজু, তুই বলবি আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? শিফা, আরে শপিং এ যাব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং এ যাবি নাকি? না, গাড়ি আসবে তো তারপর। বলতে না বলতেই রিয়াদ আর আহান ভাইয়া গাড়ি নিয়ে হাজির আমাদের সামনে। শিফা রুহি তো ওদের দেখে চরম অবাক।
অবাক হয়ে বলল ওরা। রিয়াদ, আহান ভাইয়া এখানে কেন? চল তো আগে, তারপর বলবো। বলেই শিফা আর রুহিকে নিয়ে ঢুকে পড়লাম আমি গাড়িতে। ওদের নিয়ে বসতেই বলে উঠলাম আমি, তাহলে যাওয়া যাক রিয়াদ ভাইয়া। বলেই গাড়ি স্টার্ট। রিয়াদ আর শিফা রুহি দুজনেই অবাক চোখে জাস্ট তাকিয়ে তাকিয়ে সবার কাণ্ড দেখছে, কিছুই বুঝতে পারছে না তারা। এরা ঠিক কি করতে চাইছে? চলবে।